আপনারা কি বোকা দেখতে পাচ্ছেন না এখানে সাউন্ড মিউট করা শুরু করলে ওনারা আনমিউট করে দিবে তখন সব শুনতে পাবেন মিনিমাম কমন সেন্সটুকু কাজে লাগান ভাই ওকে ফারহানা পলি আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে এইভাবে কাউকে বলা ঠিক না হ্যাঁ ওকে যাই হোক আজকের এই চমৎকার ইংলিশ ক্লাসে যে যেখান থেকে যুক্ত হয়ে গেছেন সকলকে জানাচ্ছি টার্গেট পয়েন্টের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আপনারা একটু জানাবেন সাউন্ড সিস্টেমটা ঠিক আছে কিনা প্লিজ যারা আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন সাউন্ড সিস্টেমটা ঠিক আছে কিনা একটু জানিয়ে দেন তারপর আমরা মূল সেশনটাতে চলে যাব আমরা অসাধারণ একটা ক্লাস করতে চাই আজকে মিজান স্যারের এখন ঠিক আছে সাউন্ড সিস্টেম ওকে ঠিক আছে স্যার ঠিক আছে স্যার ওকে ঠিক আছে খুব গভীর মনোযোগ কেন কারণ সাবজেক্ট কি ইংলিশ ইংলিশের ভীতি আমাদের সবার মধ্যে আছে কিন্তু আজকে ফেসবুকে আমি ইচ্ছা করে পোস্ট করছি যে মিজান স্যারের আজকে ক্লাস করবেন আপনার কাছে মনে হবে ইংলিশ সমান হচ্ছে পানি বিলিভ করেন যে এত অসাধারণ ক্লাস আপনারা যদি মনোযোগ না থাকে তাহলে কিন্তু ক্লাস ভালো লাগবে না প্রত্যেকটা কাজে যদি মনোযোগ দিয়ে করেন আপনি ভালো ফিডব্যাক পাবেন যদি মনোযোগ দিয়ে না করেন ফিডব্যাক পাবেন না সো আমার রিকোয়েস্ট থাকবে বড় ভাই হিসেবে আজকের ক্লাসটা গভীর মনোযোগে করবেন আর একটা ইংলিশে একটা কথা আছে হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাস হ্যান্ডসাম তারাই যারা সময়ের কাজ সময়ে করে দেখেন এট দিস মোমেন্ট ঠিক এই মুহূর্তে আপনাদের অনেক বন্ধু বান্ধব ঘুরে বেড়াচ্ছে কিন্তু আপনারা কিন্তু মিজান স্যারের চমৎকার একটা ক্লাস করার জন্য যুক্ত হয়ে গেছেন হ্যাঁ আমি দেখতে পাচ্ছি জুমে যারা আছেন আমি প্রাইমারি গ্যারান্টি ব্যাচ 1 এর ছাত্রী শুধুমাত্র মিজান স্যারের জন্য আবারও রিভিশন এই জন্য কোর্সে অ্যাড হয়েছি নাজনীন আপনাকে অসংখ্য ধন্যবাদ সবসময় যুক্ত থাকতে হবে যাকে ভালো লাগে তার সাথে সবসময় যুক্ত থাকতে হয় ঠিক আছে এই যেমন আপনি বলছেন মিজান স্যারের জন্য আসলে তো মিজান স্যারকে ভালো লাগার মতো একজন টিচার অসাধারণ ক্লাস স্যারের প্রত্যেকটা আমার অফলাইন বলেন অনলাইন বলেন প্রত্যেকটা জায়গায় মিজান স্যার বলতেই পাগল অসাধারণ ক্লাস যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন তারা একটু কাইন্ডলি জানাবেন সাউন্ড সিস্টেমটা ঠিক আছে কিনা আমরা ক্লাসে চলে যাব বেশি কথা বলবো না একটু লাইভে যারা আছেন প্লিজ শারমিন আনোয়ার টার্নিং পয়েন্টের সব শাড়ি অনেক ভালো হ্যাঁ শারমিন একটু আগে ফোনে কথা হয়েছে আপনার সাথে আপনি কম টাকা দেন হ্যাঁ আপনি যে মিজান স্যারের হচ্ছে আপনি মিজান স্যারকে অনেক ভালোবাসেন সব স্যারকেই এই জন্য আপনি হচ্ছে প্রাইমারিতে যে এই কোর্সটাতে ভর্তি হবেন আপনার জন্য আলাদা একটা অফার থাকবে হ্যাঁ তবে 610 টাকা নিচে দেন না আচ্ছা এই লাইভে যারা আছেন প্লিজ লাইভে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন 40 প্লাস একটু জানাই দেন সাউন্ড সিস্টেমটা ঠিক আছে কিনা এই সব কিছু ঠিকঠাক না থাকলে ক্লাস তো ভালো লাগবে না রে ভাই এই জন্য লাইভে যারা আছেন একটু জানাই দেন আর একটা ব্যাপার হচ্ছে যেহেতু ভালো একটা ক্লাস করতে যাচ্ছি আমরা সবাইকে নিয়ে করতে চাই এই যে জুম লিংকটা আপনাকে দেওয়া হয়েছে এই জুম লিংকটা আপনারা বেস্ট ফ্রেন্ডকে দেন যে বন্ধু চলো একসাথে ক্লাস করি লাইভে যারা যুক্ত আছেন তারা একটু শেয়ার করে দেন যেমন এই হ্যাঁ ঠিক আছে সুব্রত শুভ ক্লিয়ার স্যার সুমন বাপ্পি লিখেছেন ক্লিয়ার ওকে যারা যুক্ত আছেন লাইভে তারা একটু শেয়ার করে দিবেন আর যারা জুমে আছেন প্রত্যেকজন একজন বন্ধুকে ইনভাইট করেন যে চলো আমরা একসাথে ক্লাস করি চলেন আমরা কথা না বাড়িয়ে চমৎকার ভাবে মিজান স্যারকে একটু ডেকে নিচ্ছি স্যার প্লিজ এই ছেলে একটু দেখো এই জায়গায় থাকতে হবে হ্যাঁ হয়তো ওরা গাপলা বাজাবে আসসালামু আলাইকুম সবাইকে টার্গেট পয়েন্টের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান শুরুতেই জেনে নিতে চাই যে স্যার কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন যারা লাইভে যুক্ত রয়েছেন তারা কমেন্ট করে জানাবেন এবং একই সাথে যারা জুমে যুক্ত রয়েছেন তারা মেসেজ দিয়ে জানাবেন আমি শুরুতে একটু কমেন্টগুলো পড়তে চাই এবং দেখতে চাই আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন দেন আমরা অসাধারণ একটি ক্লাস করব আমরা দেখতে পাচ্ছি পাবনা থেকে যুক্ত হয়েছেন ইউসুফ আলী যুক্ত হয়েছেন কুষ্টিয়া থেকে আমাদের সাথে আছেন সালমা তিনি সিলেট থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে আছেন মিন্টু তিনি ফরিদপুর থেকে মাইশা ঢাকা থেকে যুক্ত হয়েছেন আতিকুর অনেক দ্রুত যাচ্ছে
আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ, খুলনা, মনিরা নারায়ণগঞ্জ সম্ভবত, শেরপুর, নওগাঁ, দিনাজপুর, যশোর, আমি সাতক্ষীরা থেকে, নাটোর থেকে। ওকে, প্রদীপ লিখেছেন, কমেন্টটা চলে গেল। নাজদিন লিখেছেন কুষ্টিয়া সদর থেকে, দীপক লিখেছেন বগুড়া থেকে, মাহফুজ ইসলাম লিখেছেন দিনাজপুর থেকে, মিনর শেখ লিখেছেন বাগেরহাট থেকে, টেকনো দেখতে পাচ্ছি তিনি রাজশাহী থেকে, জাহিদুল ইসলাম যুক্ত হয়েছেন নরসিংদী থেকে। আচ্ছা, তাজদিনা সম্ভবত চলে গেছেন। দীপঙ্কর মন্ডল তিনি খুলনা থেকে যুক্ত হয়েছেন। সো আমাদের সাথে যুক্ত রয়েছেন আরো অনেকেই, আমরা দেখতে পাচ্ছি নামগুলো পড়া যাচ্ছে না, এত দ্রুত মেসেজগুলো উপরে উঠে যাচ্ছে। হালিমাকে দেখতে পাচ্ছি তিনি ঢাকা থেকে, ইলিয়াস যুক্ত হয়েছেন সিরাজগঞ্জ থেকে, প্রদীপ মন্ডল যুক্ত হয়েছেন দিনাজপুর থেকে, সৌরভ যুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে, মেহরাব যুক্ত হয়েছেন ময়মনসিংহ থেকে সম্ভবত চলে গেল, জাহাঙ্গীর যুক্ত হয়েছেন ময়মনসিংহ থেকে, সাজেদা গাজীপুর থেকে যুক্ত হয়েছেন। ওকে, বেসিক কোর্স, ওকে, আচ্ছা ঠিক আছে, যে যে কোর্সে ভর্তি আছেন কোনো সমস্যা নেই। আপনি যদি আগে এই কোর্সটি করে থাকেন, আগে এই টপিকটা পড়ে থাকেন, সেটা রিভাইজ হবে। আর যদি আগে তা পড়ে থাকেন তাহলে নতুন করে শিখবেন ইনশাল্লাহ। সো আমরা এদিকে দেখতে পাচ্ছি সুব্রত শুভ তিনি পঞ্চগড় থেকে যুক্ত হয়েছেন, শাহসিন মাহমুদ তিনি জামালপুর থেকে যুক্ত হয়েছেন, হাসান যুক্ত হয়েছেন সাভার থেকে। ওকে, সবার প্রিয় মিজান স্যার, লাভ ইউ স্যার, স্যার ইংলিশ সমান। ওকে, আমরা দেখতে পাচ্ছি আবু সালে বগুড়া, অভিষেক স্যার বাংলাটা যদি সবুজ স্যার। ওকে, সব স্যারই থাকবেন, কোনো স্যারই বাদ যাবেন না, কম্বিনেশন হলে আরো ভালো ক্লাস হবে। আমরা দেখতে পাচ্ছি জমিউজার তিনি জিনা থেকে বর্তমান যশোরে আছেন লিখেছেন, সুকান্ত ঘোষ যুক্ত হয়েছেন ঝিনাইদহ থেকে, আতিকুল যুক্ত হয়েছেন পঞ্চগড় থেকে। ধন্যবাদ ধন্যবাদ, আর লিখতে হবে না। সো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। ক্লাসে যখন শুরু করব তখন কিন্তু একটু বেসিক থেকে শুরু করতে হয়, একটু বিস্তারিত কথা বলতে হয়। সো আপনি ক্লাসে মজাটা পাওয়া শুরু করবেন একটু লেটে, শুরুর দিকে। কারণ হচ্ছে একটা বিল্ডিং তৈরি করতে গেলেই তো শুরুতে আমি 10 তলা তৈরি করব না, শুরুতে আগে বেসমেন্ট করবো, দেন 1 তলা 2 তলা এইভাবেই তো করবো, তাই না? সো আপনি যদি ক্লাসে ঢুকে চিন্তা করেন যে আমি 10 তলা থেকে শুরু করবো, এটা পসিবল না আসলে। আমরা দেখতে পাচ্ছি প্রীতিশ বিশ্বাস লিখেছেন শুভকামনা ভাই। আমরা দেখতে পাচ্ছি মনিরুজ্জামান লাজু তিনি লিখেছেন জামালপুর থেকে, আমাদের সাথে যুক্ত হচ্ছেন অঙ্কিত মন্ডল তিনি লিখেছেন শুভ সন্ধ্যা ভাই। ওকে, আমরা এদিকে দেখতে পাচ্ছি জাহিদুল ইসলাম লিখেছেন, স্যার ক্লাসটা কি রেকর্ড থাকবে? হ্যাঁ, আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকে এবং লাইভে আপনি সরাসরি দেখতে পান, প্রশ্ন করতে পারেন, কথাও বলতে পারেন, অনেক সুযোগ থাকে। এবং আমাদের পরবর্তীতে যারা ভর্তিকৃত স্টুডেন্ট আছে তাদের একটা ফেসবুক গ্রুপ থাকে, সেখানে রেকর্ড থাকে, আপনি সেখান থেকে দেখতে পারেন। বলতেছে যে কালকে টাকা পাঠাইছে, ফর্ম পাই নাই, ওনাকে বললেন যে কমেন্টে আপনার ফর্ম বলতে, স্যার ওরা বুঝো গুগল লিংকটাকে ফর্ম মনে করতে। আচ্ছা আচ্ছা, আমি কাল রাতে টাকা পাঠিয়েছি, ফর্ম পান নাই, কোনো সমস্যা নেই। টাকা যেহেতু একবার পাঠিয়ে ফেলেছেন, এই যে মাত্র আপনাকে ফর্মটা দিয়ে দেওয়া হয়েছে, এটা পূরণ করে ফেলেন। টাকা একবার দিয়ে ফেলেছেন মানে আপনার রেসপন্সিবিলিটিটা আমরা নিয়ে নিয়েছি। সো টেনশনের কিছুই নেই, আমরা ভুইফোর সংগঠন না যে টাকা পয়সা নিয়ে হারা গেলাম, ঠিক আছে? সো বেশি কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাচ্ছি। তবে শুরুতে একটা কথা বলে দিতে চাই, যারা ফেসবুকে যুক্ত হয়েছেন তারা ক্লাসটি শেয়ার করে রাখবেন আপনার জন্যই, এবং যারা বেশি শেয়ার করবেন, আজকে অসাধারণ একটা শীট তৈরি করেছি আমি। এই একটা শীট পড়লে আজকে নাউন নিয়ে আলোচনা করব, নাউনের আর কোনো কিছুই পড়তে হবে না, ঠিক আছে? ইভেন যারা আমাদের সাথে জুমে যুক্ত রয়েছেন তারাও চাইলে জুম লিংক শেয়ার করে দিতে পারেন, কারণ প্রথম ক্লাসগুলো ফ্রি থাকে, 2-3টা ক্লাস ফ্রি থাকে। সেই সব ক্লাস যদি আপনি শেয়ার করেন কোনো সমস্যা নেই। তবে যখন লেকচার 1 থেকে শুরু হয়ে যাবে তখন আর শেয়ার করার প্রয়োজন নেই। আচ্ছা, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, আমরা মূল বিষয়ে চলে যাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাউন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাউন। স্যার শুরুতেই প্রশ্ন নিয়ে চলে আসলেন, নাউন নিয়ে কিছু বলেন। ডেফিনেটলি নাউন নিয়ে কিছু বলবো। আমার দিকে তাকান, আমি চোখ বন্ধ করলাম, এবার চোখ খুললাম। এই যে একটা গান আছে না, চোখ খুলে দেখো না কে এসেছে, ওরকম এই যে চোখ খুলে দেখলাম, দেখার পরে আমি যা যা দেখতে পাচ্ছি সবকিছু নাউন। খেয়াল করেন, আমি চোখ খুলে দেখতে পাচ্ছি আপনাদের নাম, আমি চোখ খুলে দেখতে পাচ্ছি এখানে ক্যামেরা, এখানে কম্পিউটার, এখানে ডেস্ক, এখানে চেয়ার, এখানে মনিটর, এখানে এসি, এটা রুম, স্ট্যান্ড দেখতে পাচ্ছি, পিছনে আমরা বোর্ড দেখতে পাচ্ছি, এখানে বোতল আছে, মোবাইল ফোন আছে আমার, আরো অনেক কিছু দেখতে পাচ্ছি। সো যা যা দেখতে পাচ্ছি সব কিছুই নাও। আমরা দেখতে পাচ্ছি আল মাউন যুক্ত হয়েছে আমাদের সাথে, তিনি পিরোজপুর থেকে আমাকে দেখছেন। আর রিফাত চিত্র লিখেছেন হচ্ছে সার্কুলার কবে দিবে, সার্কুলার দিয়ে দিয়েছে, এখন আবার কিছুটা সময় নিচ্ছে, একটু হয়তো পদ কিছুটা কমবে বাড়বে এমন কিছু একটা হবে। সো আমরা দেখতে পাচ্ছি হাবিবা আক্তার তিনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার। এখন আর কাউকে কিছু লিখতে হবে না, এখন শুধু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনতে থাকেন, তাহলে সেটা আরো বেশি ফলপ্রসূ হবে। সো একটু খেয়াল করেন, নাউন বিষয়টি কি বললাম, আমরা বলতেই পারতাম কোনো কিছুর নামকেই নাউন বলে, এটা তো সবাই বলে, আমি একটু ডিফারেন্ট ভাবে বলার চেষ্টা করলাম যে আপনি চোখ খুলে যা যা দেখেন, ঘুম থেকে উঠে যা যা দেখেন সবই নাউন।
ঠিক আছে, চোখ খুলে ঘুম থেকে উঠে যা যা দেখছেন সবই নাউন। আপনি বলতে পারেন নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, কোনো কিছুর নামকেই নাউন বলে, কোনো সমস্যা নেই। সো এই ধরনের প্রশ্ন কোনোদিন পরীক্ষায় আসে না, এটা আমরা পড়বো না। আমরা কি পড়বো সেটাতে চলে যাব। আমরা প্রথমে একটু দেখে নিব যে নাউনটা বসে কোথায় কোথায়, আসলে কোথায় কোথায় নাউনটা বসে এই পজিশনটা দেখব। যে আমরা তো সেন্টেন্সে যখন একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিতে চাই, পার্টস অফ স্পিচটা কি এটা আগে জানা দরকার। কারণ পার্টস অফ স্পিচ ছোটবেলায় আমি ভুলে শুনেছিলাম যে পার্টস অফ পিস। হ্যাঁ, স্যার পড়াচ্ছেন পার্টস অফ স্পিচ, কিন্তু আমি শুনছি পার্টস অফ পিস। পার্টস অফ স্পিচকে আমি শুনতেছি কি পার্টস অফ পিস। সো শুনেছি ভুল কিন্তু শিখেছি সঠিক। কিভাবে স্যার এটা হলো? একটা সেন্টেন্সে ব্যবহৃত যতগুলো পিস আছে, যতগুলো অংশ আছে, প্রত্যেকটাই একটা একটা পার্টস অফ স্পিচ। আবার বলি, একটা সেন্টেন্সে যতগুলো, স্যার আমরা প্রাইমারির জন্য যে লেকচার শিট পড়েছি এটা কি বর্তমান প্রধান শিক্ষকের জন্য যথেষ্ট? ওটাও যথেষ্ট, ওর সাথে আরো কিছু একটু অ্যাড করলেন আরো ভালো হলো, রাইট? আচ্ছা স্যার, যেটা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনারা প্রত্যেকে ম্যাচিউর, অনার্স মাস্টার্স শেষ করেছেন, অনেকেই অধ্যয়নরত রয়েছেন। সো আপনারা ডেফিনেটলি ম্যাচিউর। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদেরকে বলা হয়েছে আপাতত ম্যাথসটা কিছু সময়ের জন্য অফ রাখবো। সো মনোযোগ দিয়ে শুনেন, পার্টস অফ স্পিচ জিনিসটা কি? পার্টস অফ স্পিচটা হচ্ছে একটা সেন্টেন্সে যতগুলো শব্দ থাকে তার প্রতিটা শব্দই কোনো না কোনো পার্টস অফ স্পিচ। আবার বলি, একটা সেন্টেন্সে যতগুলো শব্দ থাকে তার প্রত্যেকটাই কোনো না কোনো পার্টস অফ স্পিচ হবে। ঠিক আছে, এটা বুঝতে পারলাম কিনা? ভিডিও পজ হয়ে গেছে, ভিডিও আটকে গেছে। ওকে, দেখি সমস্যাটার সমাধান করা যায় কিনা। আমি সমস্যার সমাধান করার চেষ্টা করছি, আশা করছি আপনারা বিচলিত হবেন না। আমি সমস্যার সমাধান করার চেষ্টা করছি, আশা করছি আপনারা বিচলিত হবেন না প্লিজ। হ্যাঁ, আচ্ছা, কারণ টেকনিক্যাল সমস্যা, নেটওয়ার্কিং এর সমস্যা এগুলো হতেই থাকে, এগুলো নিত্যদিনের ঘটনা। সো আশা করছি এখন আবার পুনরায় ঠিকভাবে দেখতে পাচ্ছেন। আমি আশা করছি এখন আবার স্যার একজন বারবার তামান্না রবি প্রশ্ন করছে যে স্যার আপনি কি ভোকাবুলারি পড়াবেন? হ্যাঁ, আমাদের একটা মাস্টার ব্যাচে ক্লাস হয়, সেখানে ক্লাসগুলো আমাদেরই শিক্ষক সুমন স্যার, শ্রদ্ধেয় শিক্ষক, তিনি ভোকাবুলারি গুলো পড়ান। আমি বেসিক্যালি হচ্ছে গ্রামার পার্টটাকে দেখি, রিটেন পার্টটাকে দেখি, সুমন স্যার হচ্ছে ভোকাবুলারি পুরো পার্টটা দেখেন এবং অন্যান্য বিষয়গুলো দেখেন। সো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন যেটা বলবো যে স্যার প্লিজ আপাতত একটু চুপ থাকি, আপাতত মেসেজ না দেই, আপাতত পড়াশোনায় গুরুত্ব দিই। হ্যাঁ, সো যেটা বলছিলাম, একটা সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই কোনো না কোনো পার্টস অফ স্পিচ হবে। সেটা হতে পারে নাউন, সেটা হতে পারে প্রোনাউন, সেটা হতে পারে ভার্ব, সেটা হতে পারে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। সেসব বিষয় আমরা বাদ দিই। আপাতত আজকের ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নাউন। নাউনকে কি বলেছিলাম? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। চোখ খুলে আমরা যা যা দেখি সবই হচ্ছে নাউন। আপাতত আমরা যেটা শিখবো পরীক্ষায়, হ্যাঁ লেমন রয় লিখেছেন চোখ খুলে দেখো না, নাউন এসেছে, থ্যাংক ইউ। আচ্ছা, সো একটু খেয়াল করবেন নাউনের পজিশনটা কি, সে কোথায় কোথায় বসে। পজিশন আমরা কেউ কিছু বললে জিজ্ঞেস করে ভাই আপনি কি করেন, আপনি কই আছেন। আচ্ছা, আপনাদেরকে একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। ভাইভাতে একবার প্রশ্ন করা হয়েছে আমাকে, নিজের দুর্বলতা প্রকাশ করতে হয় না, তারপরে করি। ভাইভাতে আমাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি কোথায় আছেন, তা আমি প্রশ্নের উত্তর দিচ্ছি যে আমি ঢাকাতে আছি, মানে ঢাকাতে থাকি আর কি। আসলে ওনারা প্রশ্ন করেছেন, আশা খান লিখেছেন আমার লাইফে বেস্ট ইংলিশ টিচার আপনি ভাই, ধন্যবাদ আশা আপনাকে। আসমা পারভিন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপাতত আমার কথা মনোযোগ দিয়ে শোনেন। সো ভাইবা তো আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কোথায় আছেন, আমি প্রশ্নের উত্তরটা দিচ্ছি এভাবে যে স্যার আমি তো ঢাকাতে আছি, ঢাকাতে থাকি আর কি। তো বলতেছে না স্যার আপনাকে আমরা এই প্রশ্নটা করিনি, আসলে আপনি এখন কোথায় কর্মরত আছেন। ঠিক আছে, সো ভাইবা তো এই ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন, এই ধরনের উল্টো পাল্টা প্রশ্নের উত্তরও দিয়ে ফেলবেন হয়তো, কারণ হচ্ছে এখানে একটা প্রেশার থাকে এই জন্য। তো যাই হোক, আমরা পজিশনটা দেখবো, নাউনের পজিশনটা কোথায়, নাউন আসলে কোথায় কোথায় বসে। একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। একটা সেন্টেন্স সাবজেক্ট হিসেবে নাউন এবং প্রোনাউন বসে,
প্রোনাউন বসে, নাউন এবং কি বসে, প্রোনাউন। মনে রাখবেন যেখানে নাউন বসতে পারে সেখানে প্রোনাউনও বসতে পারে, কারণ নাউনটা হচ্ছে নাম আর প্রোনাউনটা হচ্ছে এই নামের পরিবর্তে বসে। দ্যাট মিন্স নাউন এর সাবস্টিটিউট বলা যায় হচ্ছে প্রোনাউনকে। যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না, যে বিষয়ে আমরা আলোকপাত করছি সেটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কি বসে, নাউন বসে। আমরা একটু দেখি, আমরা একটা সেন্টেন্স লিখি, যেমন আমরা যদি লিখতে চাই এরকম, দ্য ম্যান কামস টু মি, মানুষটি আমার কাছে আসে, মানুষটি আমার কাছে আসে বা মানুষ আমার কাছে আসে, whatever। সো যেটা খেয়াল করেন এইখানে, এটা হচ্ছে আমার ভার্ব 1, দ্যাট মিন্স এটা ফাইনাইট ভার্ব, আর ফাইনাইট ভার্বের সাবজেক্ট থাকে, যেহেতু এটা আমার সাবজেক্ট হিসেবে সব সময় নাউন বসে, সাবজেক্ট হিসেবে সব সময় কে বসে, নাউন বসে, সাবজেক্ট হিসেবে সব সময় কে বসে, নাউন বসে। আরেকবার বলছি, সাবজেক্ট হিসেবে সব সময় কে বসে, নাউন বসে, সাবজেক্ট হিসেবে সব সময় কে বসে, নাউন বসে। একটা মিনিট একটু সময় দিবেন কাইন্ডলি। ওকে, সো সাবজেক্ট হিসেবে সবসময় কি বসে, নাউন বসে। আরো বড় বলছি, সাবজেক্ট হিসেবে সবসময় নাউন বসে। একটু খেয়াল করবেন, আমি যদি এখানে লিখি হি বট, সে কিনেছিল, কি কিনেছিল, এ কার, খেয়াল করেন এই কারটা কিন্তু একটা অবজেক্ট, এবং অবজেক্ট হিসেবে কি বসেছে, নাউন বসেছে। সো এই প্রশ্নটি মনে রাখবেন, সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন বসে, সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন বসে। তবে মনে রাখবেন, যেখানে যেখানে নাউন বসতে পারে সেখানে প্রোনাউনও বসতে পারে। একটু সামনের দিকে আমরা যেতে চাই। আমরা প্রথম যে প্রশ্নটি পড়েছি 1 নাম্বার প্রশ্নটি একটু দেখব, মনোযোগ দিয়ে শুনবো। আমরা এখানে দেখছিলাম ফাংশন এন্ড পজিশন অফ নাউন, ফাংশন এন্ড পজিশন অফ নাউন। আবার মনোযোগ দিয়ে শুনবেন, ফাংশন এন্ড পজিশন অফ নাউন, নাউনের পজিশন দেখতেছি। খেয়াল করেন, এখানে আমরা যদি দেখি পেশেন্স ইজ আ ভার্সু, এই ইজটা হচ্ছে একটি ফাইনাইট ভার্ব, এই ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব। অনেকে ফাইনাইট নন ফাইনাইট ভার্ব চেনেন না। আপনি শুধু ক্লাসগুলো নিয়মিত করতে থাকেন। ইংরেজি যদি আপনার কাছে কঠিন মনে হয়, আপনি 4-5টা ক্লাস না করলে রিয়েলাইজ করতে পারবেন না যে আসলে ইংরেজি এত সহজভাবে শেখা যায়, কিন্তু আমরা অনেক কঠিন ভাবে শিখতাম। কোনো বইতে তো এই টপিকটা নিয়ে শুধুমাত্র 32, 33, 34 প্রায় 45 পেজ পর্যন্ত লেখা আছে শুধু এই একটা টপিক নিয়ে। আমি আপনাকে বিশ্বাস নিয়ে বা কনফিডেন্সের সাথে বলতে পারি যে শুধুমাত্র আমার এই 3 পেজের শীটটাই যদি আপনি পড়েন, নাউন থেকে আসা এমন কোনো প্রশ্নই থাকবে না যেটা আপনি মিস করবেন, মিস করা সম্ভবই না। সো একটু খেয়াল করবেন এদিকে, যে এটা যেহেতু ফাইনাইট ভার্বের আমার সাবজেক্ট প্রয়োজন হয়, ফাইনাইট ভার্বের সাবজেক্ট থাকে, সেন্টেন্সের সাবজেক্ট থাকে। খেয়াল করেন, সেন্টেন্সের সাবজেক্ট থাকে, এর খেয়াল করেন, এইটা তো সাবজেক্ট। এবার খেয়াল করেন, আমরা সবাই কিন্তু প্রোনাউন চিনি, উই, আই, ইউ, হি, শি, দে, ইট। আমরাও আছে স্যার বহু পেজ, স্যার ক্লাসগুলো কি রেকর্ড হয়? হ্যাঁ, রেকর্ড হয়। আচ্ছা, একটু খেয়াল করবেন যে ফাইনাইট ভার্বের সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হিসেবে যেহেতু পেশেন্স শব্দটি বসেছে, পেশেন্স শব্দটি হবে একটি নাউন, কারণ আমরা শুরুতেই বলেছি সাবজেক্ট হিসেবে এবং অবজেক্ট হিসেবে নাউন বসে। আর যেখানে নাউন বসতে পারে সেখানে প্রোনাউনও বসতে পারে। সো প্রোনাউনগুলো তো আমরা সবাই চিনি, আই, উই, ইউ, হি, শি, দে, ইট। এগুলো যেহেতু নেই, তাহলে পেশেন্স শব্দটি ডেফিনেটলি কি হবে, নাউন হবে। আমরা 2 নাম্বার প্রশ্নটি একটু দেখতে চাই। 2 নাম্বার প্রশ্নটিতে লেখা আছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। খেয়াল করেন তো, অনেস্টি নিচে দাগ দেওয়া আছে না, চুজ দ্য পার্টস অফ স্পিচ অফ আন্ডারলাইন ওয়ার্ড, যে শব্দটিকে আন্ডারলাইন করা আছে সেই শব্দটি পার্টস অফ স্পিচ চুজ করতে বলা হয়েছে। সো আমরা তো খেয়াল করি, এখানে ইজ আছে, ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর ফাইনাইট ভার্বের আগে কি থাকে, সাবজেক্ট থাকে। সাবজেক্ট হিসেবে কি বসে, নাউন বা প্রোনাউন বসে। মনে রাখতে হবে, প্রোনাউন আমরা সবাই চিনি, আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এসব প্রোনাউন তো আমরা মোটামুটি চিনি। আরো অনেক প্রোনাউন আছে, যেমন পার্সোনাল প্রোনাউন আছে, ইনডিফিনাইট প্রোনাউন আছে, ইন্টারোগেটিভ প্রোনাউন আছে, রিলেটিভ প্রোনাউন আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, রেসিপ্রোকাল প্রোনাউন আছে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে। প্রোনাউনের ক্লাসে আমি এইসব বিষয় ক্লিয়ার করব। সো প্রোনাউন যেহেতু আমরা মোটামুটি চিনি, এটা যেহেতু কোনো প্রোনাউন নয়, তাহলে এটা কি, এটা একটা নাউন। আরেকটা উপায় আছে, অনেস্টি যে নাউন, পেশেন্স যে নাউন, এদেরকে চেনা আরেকটা উপায় আছে, সেটা আমি সামনে শেখাবো ইনশাল্লাহ। একটু খেয়াল করবেন, একজন লিখেছেন, আমরা দেখতে পাচ্ছি সিয়াম, অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন, ভেরি গুড, ভালো লিখেছেন, উত্তর সঠিক হয়েছে। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার একটা সহজ উপায় আজকে শেখাবো।
একটু খেয়াল করেন, পরীক্ষায় সব থেকে বেশি যে প্রশ্ন আসে সেটা হচ্ছে পজিশন অফ নাউন, মানে পজিশন দেখে নাউন চেনা। এটা থেকে সব থেকে বেশিবার প্রশ্ন আসে। আরেকবার বলছি, পরীক্ষায় সব থেকে বেশিবার যেটা থেকে প্রশ্ন আসে, একজন লিখেছেন যে ভার্সু কি হবে, একটু পরে উত্তর দিয়ে দিব, একটু পরে আপনি নিজেই উত্তর পেয়ে যাবেন, শুধু একটু অপেক্ষা করেন। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, যারা যারা এই ক্লাসে যুক্ত হয়েছেন জুমে, আপনি যদি আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট হন, আপনি যদি আমাদের উপর বিশ্বাস রাখেন, আপনি ইংরেজিতে কোনোভাবে খারাপ করবেন না। আপনি 4-5টা ক্লাস করেন, 4-5টা ক্লাস জাস্ট করেন, করে দেখেন যে আসলে আপনি ইংরেজি ডিফারেন্ট ভাবে শেখেন কিনা বা শিখতে পারছেন কিনা। একটু খেয়াল করেন, আমি একজন প্রশ্ন করেছেন, উত্তর দিব। একটু খেয়াল করেন যে অনেস্টি, পেশেন্স, এটা তো আমরা শিখলাম। আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে পজিশন অফ নাউন। পরীক্ষায় সব থেকে বেশিবার প্রশ্ন এসেছে এটা থেকে। পজিশন অফ নাউন শিখতে গেলে আমাদের একটা বিষয় শিখতে হবে, সেটা হচ্ছে ডিটারমিনার। এই ক্লাসে যতজন উপস্থিত আছেন প্রত্যেকেই ডিটারমিনার চেনেন, কিন্তু আপনারা নিজেরাই জানেন না হয়তো যে ডিটারমিনার আমি চিনি। সো আমি এখন ডিটারমিনার চেনাবো। অনেকেই হয়তো 2-1টা ডিটারমিনার মুখস্থ আছে, কিন্তু আজকের ক্লাসে পুরো সব ডিটারমিনার আপনার মুখস্থ হওয়া অসম্ভব। একটু খেয়াল করেন, আমরা ডিটারমিনারের মধ্যে প্রথমে যে বিষয়টি লিখতে চাই, নাম্বার 1, সেটা একটু খেয়াল করবেন। ডিটারমিনারের মধ্যে পড়ে হচ্ছে আর্টিকেল। বলেন তো আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয় কে কে? একটু লিখে ফেলেন, সবাই একটু লিখে ফেলেন। আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয় কে কে? একটু দেখতে চাই যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছি দেবী লিখেছেন, আদাব স্যার, আদাব। আমরা দেখতে পাচ্ছি সবাই লিখছেন, এ এন্ড বিথি লিখছেন, সৈয়দা লিখছেন, লামিয়া লিখছেন, সাবিনা লিখছেন, নূপুর লিখছেন, মিলন শেখ লিখছেন। মেয়েদেরকে দেখছি বেশি রেসপন্সিভ, তারা কি পড়াশোনায় বেশি করতে চায়, তারা দ্রুত চাকরি পেতে চায়, কিন্তু চাকরির ছেলেদের বেশি প্রয়োজন, তাদেরকে দেখতে পাচ্ছি না। সাদিককে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি প্রদীপকে দেখতে পাচ্ছি, মিলনকে। আমাদের সাথে যুক্ত রয়েছেন আরো মানিক, আমাদের সাথে যুক্ত রয়েছেন ইকবাল, যুক্ত রয়েছেন আশরাফুল, সালমা, আকরাম, মেহমুদুল হাসান, যুক্ত রয়েছেন আইনাল, সালমা, আফরিন, রিমা, দেন আছে ঈশান, সম্ভবত আমরা দেখতে পাচ্ছি শামীম খান আমাদের সাথে যুক্ত রয়েছেন। যদি ভুলবশত কারোর নাম কখনো ভুল পড়ে ফেলি, সেটার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। একটু খেয়াল করবেন, ডিটারমিনারের মধ্যে তাহলে কে আছে? এ এন্ড দি। তাহলে এরা এ এন্ড দি আর্টিকেল, এরা কিন্তু ডিটারমিনার। এরপরে কি আছে দেখেন, ডিটারমিনারের মধ্যে পড়ে নাম্বার। নাম্বার তো 2 ধরনের আপনারা জানেন, 1 2 3 4, 1 2 3 4। একটু আগে যে জুম ইউজার আমাকে প্রশ্ন করেছিলেন যে ভার্সু কি হবে, তার উত্তর আপনি নিজেই দিতে পারবেন কিছুক্ষণ পরে। আমরা মিজানকে দেখতে পাচ্ছি, নামের সাথে মিলে গিয়েছে। আচ্ছা, 3, এই ধরনের নাম্বারগুলোকে বলা হয় কার্ডিনাল নাম্বার। একটু লিখে রাখবেন, কার্ডিনাল নাম্বার। এগুলো পরে আমাদের লাগবে, এই জন্য আগে থেকে লিখে রাখবেন কার্ডিনাল নাম্বার। আরেক ধরনের নাম্বার আছে যেগুলো না পাইলে আপনার জীবন বৃথা হয়ে যাইতো। ছোটবেলায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড না হইতে পারলে মনটা খারাপ হইতো, রাইট? সো এই ধরনের নাম্বার আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এই ধরনের নাম্বারগুলোকে বলা হয় অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বার একটু লিখে ফেলবেন, অর্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার। আমরা একটু সামনের দিকে যাব। 3 নাম্বার যেটা লিখবো সেটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। প্রত্যেকে এখানে যারা উপস্থিত আছেন অনেকেই পসেসিভ অ্যাডজেক্টিভ চেনেন, 2-1 জন হয়তো চেনেন না, কোনো সমস্যা নেই, আপনাকে আমি মনে করিয়ে দিচ্ছি। আমরা যে প্রোনাউনগুলো চিনি, আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এই প্রত্যেকটা প্রোনাউনের 3 নাম্বার ফর্মটাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন স্যার, আই, মি, মাই, মাইটা পসেসিভ অ্যাডজেক্টিভ। উই, আস, আওয়ার, আওয়ারটা পসেসিভ অ্যাডজেক্টিভ। দে, দেম, দেয়ার, দেয়ারটা পসেসিভ অ্যাডজেক্টিভ। হি, হিম, হিজ, শি, হার, হার, ইট, ইটস, এই ইটসটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। সো একটু লিখে ফেলবো, দেবাশিস ঘোষ, আপনার পার্টস অফ স্পিচের ক্লাস আমি আগে করেছি, তারপরও থাকার পার্টস অফ স্পিচ ভুল হয় না, ও তারপর থেকে আর পার্টস অফ স্পিচ ভুল হয় না। দেবাশিস ঘোষ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সো আমরা একটু লিখে ফেলি মাই, আমরা লিখে ফেলি আওয়ার, আমরা লিখতে পারি ইয়োর, আমরা লিখতে পারি হিজ, আমরা লিখতে পারি হার, আমরা লিখতে পারি ইটস, আমরা লিখতে পারি দেয়ার। স্যার, আপনি কেন টার্গেট পয়েন্টে পড়বেন তার একটা সত্য কথা আপনাকে বলি। দেখেন, অনেকেই কোর্স বিক্রি করবে, পড়াবে, কিন্তু দায়িত্ব নেওয়ার বেলায় কেউ থাকবে না। আমি কতদিন ক্লাসে আগে, সেমিনার আগে 1 মিনিট একটু কথা বলেছিলাম দায়িত্বটা আমি নিব। আমি এখানে আমার ফেসবুক আইডি দিয়ে দিব, আপনি সারাক্ষণ অন টাইম, অল টাইম আমাকে ফেসবুকে কানেক্টেড থাকতে পারবেন, আমাকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলতে পারবেন, স্যার এটা বুঝছি না স্যার, আমি খুব হতাশ হয়ে যাচ্ছি, আমি আর কিভাবে পড়লে চাকরিটা খুব সহজে পাবো, আমি চাকরি পাচ্ছি না, অনেক পরীক্ষা দিচ্ছি, বারবার ব্যর্থ হচ্ছি, বা নানা ধরনের সমস্যা আপনি ভুগবেন। সেই সব বিষয় ব্যক্তিগতভাবে আমার সাথে শেয়ার করতে পারবেন। চাইলে আমার সাথে পার্সোনালি আপনি কথা বলতে পারবেন যে স্যার আমি খুব হতাশায় আছি, আমার চাকরিটা হচ্ছে না। আমি
হয়তো লবিং করে আপনাকে চাকরি পাওয়াই দিব না, কিন্তু এমন এমন ওয়ে বলবো যার কারণে আপনার চাকরি পাওয়ার পথটা খুব সুগম হয়ে যাবে। দেখেন 510 টাকা না 610 টাকার কোর্স, কতই বা টাকা, খুব বেশি টাকা না। এটা দিয়ে ট্রাই করে দেখা উচিত যে আসলে আমি ঠিক জায়গায় পানির টাকাটা ঢাললাম কিনা, ঠিক আছে? সো আমি আশা করছি আপনারা ঠকবেন না, এতটুকু কথা আপনাদেরকে দিতে পারি। এবং ইংরেজি বাংলাদেশে যত জায়গায় পড়ায় প্রত্যেকজন শিক্ষক ভালো পড়ায়, কিন্তু আমি হয়তো আমি নিজে মনে করি যে আমি একটু ডিফারেন্ট ভাবে পড়াই। আজকে পুরো ক্লাসটি আপনি করেন, তারপরে আপনি বুঝতে পারবেন যে কিভাবে একজন লিখেছেন কিভাবে কথা বলবেন, কথা বলতে পারবেন। যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট থাকবেন, আমাদের লেকচার 1 যখন শুরু হবে তখন আমার নিজস্ব ফেসবুক আইডি, আমার নিজস্ব হোয়াটসঅ্যাপ নাম্বার, কল নাম্বার, এই দুইটাই আমি দিয়ে দেবো স্টুডেন্টদের সাথে শেয়ার করব। তারা ডেফিনেটলি আমার সাথে রেগুলার বেসিসে যোগাযোগ করতে পারে, তাদের খোঁজ খবর রাখি আমি, এবং চাকরি না হওয়া পর্যন্ত প্রত্যেকের সাথে কানেক্টেড থাকি। কারণ আমি নিজে চাকরি পেয়েছি, আমি জানি কিভাবে চাকরি পেতে হয়, আমি নিজে ভাইবা দিয়েছি, আমি জানি যে কিভাবে ভাইবা পর্যন্ত পৌঁছাতে হয়। সো আমি আশা করব বিশ্বাস একটা বড় জিনিস, এবং টার্নিং পয়েন্ট এমন একটা প্রতিষ্ঠান, টার্গেট পয়েন্ট এর সাব পজিশন, সো এমন একটা প্রতিষ্ঠান এটা যারা ম্যাক্সিমাম সবাই জব করে, ঠিক আছে? সবাই গভর্নমেন্ট জব করে, দু একজন ছেড়ে দিয়েছে জব করতেন, কিন্তু ছেড়ে দিয়ে ফুল টাইম এখানে আছেন, আর বাকি ম্যাক্সিমাম সবাই জব করে। এই জন্য আমাদের ক্লাসগুলো দেখবেন সব রাতের দিকে হয়, ঠিক আছে? সো আমি মনে করি যে একজন সঠিক পথ নির্দেশক যদি আপনি পান, আপনার প্রত্যেকেই মেধাবী, প্রত্যেকে অনার্স মাস্টার্স না করে তো এই পর্যন্ত আসতে পারেননি। আপনি যদি প্রধান শিক্ষক হতে চাচ্ছেন, প্রাইমারি শিক্ষক হতে যাচ্ছেন, সো আপনি নিশ্চিতভাবে অনার্স মিনিমাম শেষ করছেন, না হলে আজকে এই পর্যন্ত আসতে পারতেন না। সো আপনার মাথায় যদি কিছু নাই থাকতো, তাহলে এ পর্যন্ত আসা কোনোভাবে সম্ভব না। সো নিজের উপর সব থেকে বেশি বিশ্বাস রাখতে হবে আর পরিশ্রম করতে হবে, আপনি ডেফিনেটলি ইউ উইল গেট আ গুড জব, রাইট? সো একটু টেকনিক্যালি, একটু মানে সঠিক গাইডলাইন যদি আপনি পান, ডেফিনেটলি ইউ উইল গেট আ জব। সো আশা করবো স্যার আমি অনার্স কমপ্লিট করেছি, আমি প্রধান শিক্ষক প্রায় অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, অ্যাপ্লাই করতে পারবেন। যাই হোক, আমরা আপাতত এই প্রশ্নে না যাই, অনীহা লাগে না, বোরিং লাগে না। দীপ রয়, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সো একটু খেয়াল করেন, আমরা 3টা জিনিস লিখেছি, আর্টিকেল, নাম্বার, পসেসিভ অ্যাডজেক্টিভ, এই 3টাই আপনারা জানতেন। আরো 3টা জিনিস লিখবো, সেগুলো আপনারা চেনেন, কিন্তু হয়তো জানেন না যে এইগুলো এইরকম বলা হয়। যারা রেগুলার বেসিসে আমার ক্লাস করেন তারা জানেন যে আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম টিচার কয়েকজন আছেন যারা সবসময় চায় প্রত্যেকটা স্টুডেন্টকে পিএইচডি করিয়ে ফেলবেন, ইংলিশে, ম্যাথে পিএইচডি করাবেন, সাধারণ জ্ঞানে পিএইচডি করবেন। বিশ্বাস করেন, আর জবের ক্ষেত্রে পিএইচডি করাটা নট নেসেসারি। আপনি এখানে পিএইচডি করতে আসেননি, আপনাকে জানতে হবে কিছু ট্রিক্স অ্যান্ড টেকনিক, এবং আপনাকে বুঝতে হবে আইনস্টাইনের এই কথাটার মতো, প্রবলেম আইডেন্টিফিকেশন ইজ দ্য হাফ সলিউশন অফ দিস প্রবলেম। আপনি যদি কোনো একটা জিনিসের প্রবলেম ডিটারমিনার মানে হচ্ছে নির্দেশক, ওসব বিষয়ে পরে কথা বলি স্যার, আপনারা একটু ধৈর্য ধরবেন। হ্যাঁ, ধৈর্য ধরে শুনবেন, একটু আমাদের সাথে হ্যাবিচুয়েটেড হন, ইউজড টু হন, অভ্যস্ত হন। যখন বলবে স্যার আপাতত মেসেজ বন্ধ, তাহলে মেসেজ বন্ধ, কোনো কথা হবে না। হ্যাঁ, যখন বলবে এখন সবাই লিখতে থাকেন, তখন মেসেজ লেখা শুরু হবে। হ্যাঁ, ঠিক আছে? সো যারা কমেন্ট করতেছেন, প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আপনি পাবেন ইনশাআল্লাহ। দেবশিস ঘোষ লিখেছেন ইউ আর দ্য বস অফ ইংলিশ, ধন্যবাদ জানাচ্ছি। রমি ভি তিনি লিখেছেন কোর্স ফি কত স্যার, এটা জানিয়ে দিবে। নিউ ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হয়? যে আজকে থেকে শুরু, আপনি দেখতে পাচ্ছেন আমাদের শুরুর দিকে যে কোনো ব্যাচের 2টা ফাউন্ডেশন ক্লাস হয়, সেটা হচ্ছে স্যার পসিটিভ অ্যাডজেক্টিভটা আরেকবার বুঝিয়ে দিবেন, সব বুঝিয়ে দিব, টেনশন নিয়ে না। ইংরেজি আপনি পারবেনই, এতটুকু বিশ্বাস আপনাকে কতবার বলেছি এবং আবারও বলতেছি, ইংরেজি না পারা সম্ভব না। আপনি যদি দেখে দেখে পড়ার ক্ষমতা রাখেন, তাহলে আপনি ইংরেজিতে ভালো করবেন। কিন্তু আমরা টিচাররাই স্টুডেন্টদেরকে ভয় পাইয়ে দিয়েছি, এই ইংরেজি কিন্তু খুব কঠিন, এই রিটেন কিন্তু খুব কঠিন, এই অমুক কিন্তু খুবই কঠিন। ক্লাসগুলো করেন, মনোযোগ দিয়ে করেন, ডেফিনেটলি আপনি ইংলিশে ভালো করবেন, এটা আমার ওয়াদা। আচ্ছা, খেয়াল করবেন, আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ বলছি, প্রত্যেকটা প্রোনাউনের 3 নাম্বার ফর্মটা। ছোটবেলায় আমরা প্রোনাউন মুখস্থ করতাম না, আই, মি, মাই, মাইন, মাইসেলফ, উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলভস মুখস্থ করেছেন? যদি না করে থাকেন কোনো সমস্যা নেই, আমরা প্রোনাউনের ক্লাসে করব। আমি অভিককে দেখতে পাচ্ছি, খুবই ব্রিলিয়ান্ট একটি স্টুডেন্ট, আমাদের কোনো একটা ব্যাচের, সম্ভবত 18 ব্যাচের অভিক, আমার মনে নেই, সম্ভবত 18 ব্যাচের হবেন। স্যার প্রধান শিক্ষকের সিট কি কমানো হবে জানাবেন? হ্যাঁ অভিক, প্রধান শিক্ষকের ওই যে ওনারা একটু তালবাহানা করতেছে, যারা স্কুলে অলরেডি চাকরি করে প্রাইমারি শিক্ষক, তারা বলতেছে যে তাদের থেকে সব নিতে হবে। হ্যাঁ, সো এটার জন্য একটু ঝামেলা হয়েছে, তো তারা এটা দাবি করছে, কিন্তু এটা হবে না, কিছুটা কমবে, বাড়ার সম্ভাবনা খুব কম। তো কিছুটা কমলে সমস্যা নেই। আপনার যদি 1000 সিট হয়, 1500 সিট হয়, বা 1800-1700 সিট হয়, আপনার তো এত সিট লাগবে না, আপনার একটা লাগবে। সো সেটার জন্য ফাইট করেন, ইনশাআল্লাহ উইল গেট এ গুড জব। আচ্ছা, সো আমরা একটু এদিকে খেয়াল করি, আমরা পসিটিভ অ্যাডজেক্টিভ লিখলাম যে প্রত্যেকটা প্রোনাউনের 3 নাম্বার ফর্মটা, আই, মি, মাই, উই, আস, আওয়ার, দে, দেম, দেয়ার, ইট, ইটস, ইউ, ইউর, প্রত্যেকটা 3 নাম্বার ফর্মটাকে বলা হয় পসিটিভ অ্যাডজেক্টিভ। স্যার, এই যে স্যার
প্রধানে আবেদন করলে প্রাইমারিতে করা যাবে? যাবে স্যার। যেদিন সেমিনার হয় সেদিন আপনারা কোথায় থাকেন স্যার? তারেক স্যার অধীর আগ্রহে বসে থাকেন যে আপনারা 100টা প্রশ্ন করবেন, উনি উত্তর দিবেন, কিন্তু সেদিন প্রশ্ন করেন না। আজকে ক্লাস শুরু করেছি, আজকে প্রশ্ন করছেন স্যার। আজকে আপাতত প্রশ্ন অফ রাখি, আমরা পড়াশোনায় ফিরে যাই। সো আমরা 4 নাম্বার যেটা লিখবো সেটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আজকে অনেক জিনিস আপনি নতুন নতুন শিখবেন, অনেক কনফিউশন আপনার মধ্যে ছিল, সেগুলো চলে যাবে। একটু আমাকে সময় দেন প্লিজ। আচ্ছা, ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় দিস, দ্যাট, দিস, দোজ, দিস, দ্যাট, দিস, দোজ। এগুলোকে সবাই কম বেশি চেনেন, আমি মনে করি আপনারা সবাই কম বেশি এগুলোকে চেনেন এবং দেখেছেন। দিস, দ্যাট, দিস, দোজ এই শব্দগুলো দেখেননি এমন কোনো স্টুডেন্ট এই ক্লাসে নেই, প্রত্যেকে হয়তো দেখেছেন। সো হয়তো নাম জানতেন না যে এগুলোকে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে। এর সাথে আমি লিখবো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন এখানে আছে ইচ, এভরি, either, neither, each, every, either, neither, each, every, either, neither। আচ্ছা, এরপর লাস্ট ওয়ান আমি যেটা লিখতে চাই সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার মধ্যে আছে few, those, এগুলোকে সবাই কম বেশি চেনেন, আমি মনে করি আপনারা little, a little, many, much, more, most, some, any, all, both, other, another, no, a lot of। আরো অনেকগুলো আছে যেগুলো লেখার মতো জায়গা এখানে নেই। তাহলে স্যার কি আমরা সবগুলো শিখবো না? হ্যাঁ, অবশ্যই শিখবেন। আমাদের যখন মেইন লেকচারটা শুরু হবে তখন পুরো ডিটারমিনারগুলো সব লিখে দিব। আপাতত মোটামুটি সব লিখছি, তখন সবগুলো লিখে দিবেন। একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে দেখবেন। এখানে আমি কয়েকজন স্টুডেন্টের নাম নেই। এখানে দেখতে পাচ্ছি আমরা ইকবালকে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি আলী হাসানকে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি মাহমুদুল হাসানকে, তানজিনা তিথিকে দেখতে পাচ্ছি। একই সাথে এখানে যুক্ত রয়েছেন আমরা জুই ইসলামকে দেখতে পাচ্ছি। দেখেন যতজনের নাম পড়লাম প্রত্যেকেরই আলাদা আলাদা নাম, কারণ নামের সাথে কিন্তু কারোর নামের মিল নেই, কিন্তু আমি তাদেরকে একটি নামে ডাকতে পারি, সেটা হচ্ছে এরা প্রত্যেকেই আমার স্টুডেন্ট। প্রত্যেকে আমার কি স্টুডেন্ট, তাহলে সবাইকে একত্রে কি বলে রাখলাম? স্টুডেন্ট। আবার আপনারা সবাই তাকে বলতে পারেন যে তারা আপনাদের হচ্ছে ক্লাসমেটস। এই মুহূর্তে সিনিয়র জুনিয়র আপনারা হতে পারেন, কিন্তু এই মুহূর্তে একই ক্লাসে আসছেন, বলতে পারি ক্লাসমেট। তাহলে তাদের যেমন ভিন্ন ভিন্ন নাম থাকা সত্ত্বেও তাদেরকে বলছেন ক্লাসমেট, আমি তাদেরকে বলছি স্টুডেন্টস। ঠিক তেমনি ভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আছে আর্টিকেল, আমাদের সাথে আছে নাম্বার, আমাদের সাথে আছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আমাদের সাথে আছে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, আমাদের সাথে আছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আমাদের সাথে আছে কোয়ান্টিফায়ার। এই 6 জনকে একত্রে আমরা ডিটারমিনার বলি। এই 6 জনকে একত্রে আমরা কি বলতে পারি? ডিটারমিনার নামে রাখতে পারি। আবার ডিটারমিনারকে যদি জিজ্ঞাসা করা হয় ডিটারমিনার গুলো কোন পার্টস অফ স্পিচ, তাহলে বলতে হবে ডিটারমিনার গুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। স্যার নাউনের মধ্যে অ্যাডজেক্টিভ কোথা থেকে আসলো? কোথা থেকে আসলো এটা ঠিক পরে কথা বলবো ইনশাআল্লাহ। একটু খেয়াল করবেন ডিটারমিনারের মধ্যে তাহলে কে কে পড়ে। এরপর থেকে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে এই ডিটারমিনার গুলো বলো তো, আপনি বলবেন যে ডিটারমিনার স্যার আর্টিকেল, ডিটারমিনার স্যার নাম্বার, পসেসিভ অ্যাডজেক্টিভ, ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কোয়ান্টিফায়ার। স্যার এইগুলোই সবগুলো মিলাই হচ্ছে যা আছে সবই হচ্ছে ডিটারমিনার। শেষ, আপনার আর কোনো কথা বলা লাগবে না। আপনাকে বলতে হবে না এ অ্যান্ড দি 1 2 3 1st 2nd 3rd, হিজ হার মাই ইয়োর, তারপর হচ্ছে দিস দ্যাট ইচ এভরি, এই সব বলার দরকার হবে না। কথা ডিফিনিটলি বুঝতে পেরেছেন? আরেকবার বলি, কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে পরীক্ষায় যদি প্রশ্ন আসে, কখনো আসে না এরকম প্রশ্ন, কিন্তু এটা আমাদের দরকার হবে। 6 নাম্বারটা বোঝা যাচ্ছে না স্যার, একটু ক্লিয়ার করেন। ডেফিনেটলি এটাকে বলা হচ্ছে কোয়ান্টিফায়ার। আমি এখানে লিখে দিচ্ছি আপনার সুবিধার্থে, কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার, ওকে, FIER, কোয়ান্টিফায়ার। একটু মনোযোগ দিয়ে শোনেন, খুব মনোযোগ দিবেন, গভীর মনোযোগ দিবেন। যেটা বলতেছিলাম যে আর্টিকেল, নাম্বার, পসেসিভ অ্যাডজেক্টিভ, ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কোয়ান্টিফায়ার, এই 6টাকে একত্রে আমরা কি বলবো? ডিটারমিনার। মানে এগুলো সব ডিটারমিনার। ওকে, সো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে পজিশন দেখে নাউন চেনার উপায়। সো খেয়াল করবেন, আমরা যদি দেখি ডিটারমিনার, ডিটারমিনার বা প্রিপোজিশন, ডিটারমিনার বা প্রিপোজিশন, এরপরে
যদি একটি মাত্র শব্দ থাকে একটি, তাহলে সেটা নাউন হবে। যদি দুটি শব্দ থাকে তাহলে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ আর শেষেরটি সবসময় হবে নাউন। যদি অনেকগুলো থাকে এরকম, তাহলে শেষেরটা অলওয়েজ নাউন হবে, শেষটা অলওয়েজ নাউন হবে। ওকে, সো আমরা একটা উদাহরণ দিয়ে দেখতে চাই। যেমন আমি যদি লিখি এ বয়, একটু খেয়াল করবেন এটা হচ্ছে একটি ডিটারমিনার, ডিটারমিনার পর একটি মাত্র শব্দ আছে, তাহলে এটা হবে নাউন। আবার যদি লিখি এ গুড বয়, এইভাবে যদি লিখি, দেখেন এটা হচ্ছে একটি ডিটারমিনার, ডিটারমিনার পর দুটি শব্দ আছে, তাহলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। এই ছিল মূল মন্ত্র। পজিশন দেখে নাউন চেনার একটা উপায়, পজিশন দেখে নাউন চেনার একটা উপায়। আরেকবার একটু বলি, ডিটারমিনার বা প্রিপজিশন তো আমরা সবাই চিনি, ইন, অফ, বাই, ফর, টু, উইথ, রাইট? কত প্রিপজিশন ছোটবেলা থেকে দেখে আসছি। সো এই প্রিপজিশন বা ডিটারমিনার পর যদি মাত্র একটি শব্দ দেখি, তাহলে সে যেই শব্দই হোক না কেন সেটা হবে নাউন। আর যদি দুটি শব্দ দেখি, তাহলে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি হবে নাউন। অনেকেই ভুল পড়িয়ে থাকেন, এই ভুলের কারণে আমরা পরীক্ষা যায় ভুল দেখাই, ভুল পড়িয়ে থাকেন যে তিনটা হইলে প্রথমটা অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। এটা ডাহা মিথ্যা কথা। তাহলে স্যার ডাহা সত্য কথাটা কি? সেটা হচ্ছে একটা নাউনের আগে অনেকগুলো অ্যাডজেক্টিভ থাকতে পারে। যেমন এখানে একটা ছেলেকে দেখতে পাচ্ছি আমরা, মহিমুনুল ইসলাম, বললাম মহিমুনুল ইসলাম, ইউ আর এ গুড হ্যান্ডসাম গুড লুকিং, তারপরে বলতে পারি ওয়ান্ডারফুল, এক্সিলেন্ট, ব্রিলিয়ান্ট, ইন্টেলিজেন্ট বয়। এই যে বয়ের আগে যতগুলো শব্দ ব্যবহার করলাম, গুড, গুড লুকিং, স্মার্ট, হ্যান্ডসাম, ইন্টেলিজেন্ট, ব্রিলিয়ান্ট, ওয়ান্ডারফুল, এক্সিলেন্ট, এই প্রত্যেকটা অ্যাডজেক্টিভ। তাহলে কিভাবে বলা যায় যে তিনটা থাকলে প্রথমটা অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, তারপরে নাউন? এটা বলা যায় না। তাহলে এই দুইটা পর্যন্ত শুধুমাত্র ঠিক থাকবে যে ডিটারমিনার বা প্রিপজিশনের পরে যদি মাত্র একটি শব্দ থাকে তাহলে সেটি নাউন, আর যদি দুটি শব্দ থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। নিজের উপজেলা যদি পদ ফাঁকা না থাকে তাহলে কি টেকা যাবে? এই ধরনের কোনো সিস্টেম এখানে নাই, এটা প্রাইমারিতে আছে, প্রধান শিক্ষকে নাই। আচ্ছা, এই কোশ্চেন গুলো পরে করেন ভাই নূপুর, ধন্যবাদ। যাই হোক স্যার, বয় কিভাবে নাউন, বয় কিভাবে নাউন? এই যে বললাম ডিটারমিনার পরে একটি মাত্র শব্দ আছে, এটা একটা ডিটারমিনার, ডিটারমিনার পরে একটি মাত্র শব্দ আছে তাই এটি নাউন। এইখানে ডিটারমিনার পরে দুইটা শব্দ আছে, তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। 1 2 তো গুনতে পারেন তাই না স্যার? তাহলে যদি 1 2 গুনতে পারেন তাহলে কি বললাম, একটু আমরা ডিটারমিনার শিখেছি না একটু আগে, এই ডিটারমিনার পরে যদি একটি শব্দ দেখেন গুনবেন 1 2, এটা তো গুনতে পারেন। সো এই গুনে দেখছি আমি, দেখেন ডিটারমিনার পরে 1 গুনলাম, একটি পাইছি তাহলে এটা নাউন, 2 পাইছি দেখেন 1 2, তাহলে বলছি প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন, রাইট? আসেন আমরা কি বুঝলাম কি শিখলাম সেটা এখান থেকে দেখব। আমরা এই প্রশ্নটি দেখব যে আই ওয়াট ফর হোয়াইল, এই 3 নাম্বার প্রশ্নের উত্তরটা সবাই একটু লিখে ফেলবেন। আমি একটু দেখতে চাই কারা কারা সঠিক উত্তর দিচ্ছেন। 3 নাম্বার প্রশ্নের উত্তরটা সবাই একটু লিখে ফেলবেন, দ্রুত লিখবেন 3 নাম্বার প্রশ্নের উত্তর। আশিক মনে হচ্ছে আমার পুরাতন স্টুডেন্ট, না হলে সে এইভাবে উত্তর লিখতো না। যারা আমার পুরাতন স্টুডেন্ট তাদের উত্তর লেখা দেখলে আমি বুঝতে পারবো। 3-এর এ, 3-এর বি, 3-এর সি, 3-এর ডি, এভাবে উত্তর লিখতে হবে স্যার। যারা ভুলভাবে উত্তর লিখছেন তাদেরকে বলছি এভাবে উত্তর লিখবেন কাইন্ডলি প্লিজ। হ্যাঁ, কথা শুনবেন শিক্ষকদের, তাহলে শিক্ষকরা খুশি হবে, আপনারা আরো বেশি বেনিফিটেড হবেন ইনশাআল্লাহ। সো দেখতে পাচ্ছি সবাই উত্তর লিখছেন, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে, অনেকেই ডি লিখতেছেন, ভেরি গুড, ডি লিখতেছেন যারা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সি লিখতেছেন যারা, তারা মনে হয় আমার কথা শুনতেই পাননি। আমি তাদের কাছে একটু অনুরোধ করব যে আপনাদের যারা সি লিখতেছেন বা অন্য লিখতেছেন, তাদের যদি 10 মিনিট সময় থাকে তাহলে একটু ভিড় জনকীর্ণপূর্ণ জায়গা, যেমন হচ্ছে বিভিন্ন পার্কে একটু যাবেন। পার্কে দেখবেন যে 10 টাকা দিয়ে কান পরিষ্কার করায়, অনলি 10 টাকা নেয়, বেশি নেয় না স্যার। সো 10 টাকা একটু কান পরিষ্কার করবেন, দেখবেন যে তারপর থেকে আপনি ক্লিয়ারলি শুনতে পাবেন স্যার। তাহলে আরেকবার মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ, ভুল করা যাবে না। ডিটারমিনার বা প্রিপজিশনের পরে যদি একটি মাত্র শব্দ থাকে, ডিটারমিনার বা প্রিপজিশনের পরে যদি একটা মাত্র শব্দ থাকে তাহলে সেটা ডেফিনেটলি নাউন হবে। আপনি তো আজীবন ওয়াইলকে কনজাংশন হিসেবে পড়ে এসেছেন, কিন্তু এখন খেয়াল করেন তো এই যে ডিটারমিনারের পরে কয়টা শব্দ আছে, একটা শব্দ আছে, তাহলে সেটাকে কি বলতে হবে, নাউন বলতে হবে। এটাকে বলা হয় পজিশন অফ নাউন। সেন্টেন্সের উপরে ভিত্তি করে
যে কোনো শব্দ যে কোনো পার্টস অফ স্পিচ হতে পারে। মুখস্থ করে ফেলা যাবে না যে এইটা এই পার্টস অফ স্পিচ, এটা নাউন, এটা প্রোনাউন, এটা অ্যাডভার্ব, এটা ভার্ব, এটা মুখস্থ করা যাবে না, শিখতে হবে। তাহলে আরেকবার বলছি, সতর্ক করছি, ডিটারমিনার পরে একটি মাত্র শব্দ থাকলে, ডিটারমিনার পরে একটি মাত্র শব্দ থাকলে সেটা কি হবে? নাউন হবে। সো ওয়াইল্ড শব্দটি এখানে নাউন, কোনোভাবে কনজেনশন হবে না। তো যারা যারা ডি নাম্বার উত্তর দিয়েছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা কোশ্চেন নাম্বার 4 এ চলে যাব। আমরা যারা বুঝতে পারি টেনশনের কিছু নেই, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অনেক প্র্যাকটিস করব, প্র্যাকটিস করতে করতে শিখে যাব। প্রাইমারি প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক বা নিবন্ধন এই ধরনের ক্লাসগুলোতে আমি প্রচুর প্র্যাকটিস রাখি, বেসিক ক্লাসেও রাখি, কারণ যত বেশি প্র্যাকটিস করা হবে তত বেশি শেখা যাবে, রাইট? আচ্ছা, মানে একটা জিনিস বারবার দেখতে হলে দেখতে দেখতে দেখতেও শিখে যাব। ওয়াইল্ড কিভাবে থাকলে সে নাউন হবে না, কিভাবে থাকলে নাউন হবে না, যখন দুইটা সেন্টেন্সকে যোগ করবে তখন সে কনজাংশন হবে, যখন ওর পর একটা শুধু নাউন থাকবে তখন সে প্রিপোজিশন হবে। এটা শেখাবো কখন জানেন? যখন ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ শেখাবো, তখন শেখাবো যে কোনটা কিভাবে চেঞ্জ হয়ে যায়, কখন নাউন হয়, কখন কনজাংশন হয়। এখন একটু বলে দিই, এই যে এখানে ডিটারমিনার পরে একটা শব্দ ছিল, এই জন্য ওয়াইল্ডটা কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। আবার ওয়াইল্ড যখন দুইটা সেন্টেন্সকে যোগ করবে তখন এটা কি হয়ে যাবে? কনজাংশন হয়ে যাবে। আবার ওয়াইল্ডটা শুধুমাত্র যখন নাউনের আগে বসবে বা ভার্ব প্লাস আইএনজি এর আগে বসবে তখন সেটা প্রিপোজিশন হয়ে যাবে। এ বয়ের নিচে আন্ডারলাইন থাকলে অপশন যদি আর্টিকেল থেকে ডিটারমিনারও থাকে তাহলে কোনটা দিব? প্রশ্নের উপর নির্ভর করবে। যদি এর নিচে জিজ্ঞেস করে যেটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে এর নিচে আন্ডারলাইন করে যদি জিজ্ঞাসা করে কোন পার্টস অফ স্পিচ, তাহলে বলতে হবে অ্যাডজেক্টিভ। আবার যদি জিজ্ঞাসা করা হয় এটা কি, ঠিক আছে, তাহলে বলতে হবে ডিটারমিনার। আবার যদি বলা হয় এটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে, তখন বলতে হবে আর্টিকেল। প্রশ্নের উপর নির্ভর করে উত্তর দিতে হবে। হ্যাঁ, সো আপনারা অনেক এক্সাইটেড হয়ে যাচ্ছেন, অনেকে সিরিয়াস হয়ে যাচ্ছেন। সিরিয়াস শব্দটা আবার অন্যরকম শোনায়। সো উত্তেজিত হয়ে যাচ্ছেন, একটু অপেক্ষা করবেন, একটু ধীরে ধীরে যেতে দেন আমাকে। হ্যাঁ, সব বিষয় একদিনে শেখা যায় না, একটু ডে বাই ডে আগাইতে হয়, তাহলে শেখা যাবে। সো আমরা চলে যাব 4 নাম্বার প্রশ্নে। 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার প্রশ্নের উত্তর আমি কাউকে দিতে বলিনি। সো কিপ পেশেন্স, ওকে? সো একটু খেয়াল করবেন, এখানে জানা হতে চাওয়া হচ্ছে শি অপটেড ফর দ্য হিউম্যানিটিজ। এখানে খেয়াল করেন তো, এই যে দিটা হচ্ছে একটা ডিটারমিনার। যারা বুঝছেন না একটু ভালো করে খেয়াল করবেন, দিটা হচ্ছে একটা ডিটারমিনার। ডিটারমিনারের পরে একটি মাত্র শব্দ আছে, একটা শব্দ। আমি বলেছি ডিটারমিনারের পরে যদি একটা মাত্র শব্দ থাকে তাহলে সেটা হবে নাউন। তাহলে উত্তর হবে অপশন এ। যারা যারা 4 নম্বরে অপশন এ উত্তর দিয়েছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। পরবর্তী প্রশ্নে চলে যাব। কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এর উত্তর দেওয়া শুরু করেন সবাই। আমি একটু পড়তে চাই। আমরা দেখতে পাচ্ছি আফরিন রিমা লিখেছেন 5 বি, ভাই নিখুঁত পর্যবেক্ষণ। আচ্ছা, দেখতে পাচ্ছি সৌরভ 5 বি, দেখতে পাচ্ছি ঈশান লিখেছেন 5 বি, আবু লিখেছেন 5 বি, ইমামুল লিখেছেন 5 বি, লিখেছেন নূপুর, লামিয়া, উম্মে খুশি লিখেছেন, কে লিখেছেন শামিম, লিখেছেন সাদিকা, লিখেছেন জাহিদুল ইসলাম, আতিকুল ইসলাম, তাসকিন হাসান, মানিক। এতজন কমেন্ট করছেন যে এত দ্রুত ফাস্ট কমেন্ট চলে যাচ্ছে যে আমার চোখে ধরতে পারছে না, চোখের জন্য আমাকে ডাক্তার দেখাইতে হবে। আচ্ছা, আমরা যারা ফেসবুকে কমেন্ট করছি দেখতে পাচ্ছি শীতল, তিনি লিখেছেন 3 ডি। আমরা দেখতে পাচ্ছি নিশু, তিনি লিখেছেন 4 এ। আরো যারা যারা যুক্ত রয়েছেন একটু কমেন্ট করে ফেলেন, দেখতে চাই আপনারা কোনটাকে উত্তর মনে করছেন। তো প্রত্যেকেই 5 বি দিয়েছেন এবং আমি খুবই খুশি হয়েছি আপনাদের উত্তর পেয়ে। এই তো সবে শুরু, পিকচার আবি বাকি হে মেরা দোস্ত, একটা কথা আছে না? সে কেবল শুরু, তাই দেখেন আপনারা কত পারা শুরু করেছেন। সো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমরা এরকম প্রশ্ন আরো যখন প্র্যাকটিস করতে থাকবো তখন আরো বেশি পারতে থাকবো ইনশাআল্লাহ। সো একটু খেয়াল করবেন, আমরা এখানে দেখতে পাচ্ছি মাই, এটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। আর পসেসিভ অ্যাডজেক্টিভকে আমি বলেছিলাম এগুলোকে আমরা ডিটারমিনার বলি। ডিটারমিনারের পরে একটি মাত্র শব্দ আছে, একটাই শব্দ, তাহলে ভিলেজটা হয়ে যাবে নাউন। ভিলেজটা হয়ে যাবে নাউন। গো ফর দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। অনেকে পেশেন্স নিয়ে ধৈর্য ধরে বসে আছেন যে স্যার কখন 6 নাম্বার বলবে, সাথে সাথে লেখা শুরু করে দিব। সো একটু দ্রুত লিখে ফেলবেন, কে কত দ্রুত অ্যান্সার দিতে পারছে সেটা এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ এখন সবাই মোটামুটি বোঝার দিকে যাচ্ছেন আস্তে আস্তে। সো যারা যারা ডিটারমিনার লিখতে পারেননি টেনশন নিয়েন না। হ্যাঁ, আমি নেক্সট যখন মূল ক্লাসগুলো করাবো তখন সব ধরে শেখাবো। তখন তো একসাথে এত কিছু করাবো না, অল্প অল্প করে শেখাবো যেন আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন। সো একটু খেয়াল করবেন, এইখানে যদি আমরা দেখি থার্ড, এটা একটা নাম্বার, রাইট? এটা একটা নাম্বার। সো নাম্বারকে আমি কি বলেছি? নাম্বারকে বলেছিলাম ডিটারমিনার। ডিটারমিনার পরে কয়টা শব্দ আছে? একটা শব্দ আছে, তাহলে সেটা কি হবে? নাউন হবে, কোনো সন্দেহ নেই, 5 বি হবে। এনাফ, এনাফও কিন্তু একটা ডিটারমিনার, এনাফও কিন্তু একটা
ডিটারমিনার। তাহলে এটা যদি ডিটারমিনার হয় 7 নম্বরের প্রশ্নের উত্তরটা সবাই একটু লিখে ফেলবেন। 7 নম্বর প্রশ্নের উত্তরটা সবাই একটু লিখে ফেলবেন। 7 নম্বর প্রশ্নের উত্তরটি সবাই একটু লিখে ফেলবেন। I have enough money. I have enough money. জুমের কমেন্ট। I have enough money. So আপনার কমেন্ট করার জন্য আমরা দেখতে পাচ্ছি শুভ লিখেছেন 6 বি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সো আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 7 এ। সো সবাই 7 এও সাথে সি লিখেছেন, ভেরি গুড, ভেরি ভেরি গুড। কেউ শুধু সি লিখবেন না স্যার, তাহলে কিন্তু আমাকে বলতে হবে সি 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 সি, হ্যাঁ এরকম বলতে হবে। শুধু সি লিখবেন না, লিখবেন সাথের সি, হ্যাঁ ওকে। সো খেয়াল করবেন যে এখানে এনাফ যেহেতু এটা ডিটারমিনার, ডিটারমিনার পরে একটা শব্দ আছে, তাহলে সেটা ডেফিনেটলি নাউন হবে, তাহলে উত্তর হবে সি। আমরা পরের প্রশ্ন চলে যাব। পরের প্রশ্ন না, এটাও আমাদেরই প্রশ্ন, কিন্তু সলভ করবেন আপনারা কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 প্রশ্নটা দেখে অনেক বড় মনে হইতেছে, মনে হচ্ছে এই প্রশ্নটা পড়তে সময় লেগে যাবে। নাও সো একটু দ্রুত পড়বেন প্রশ্নটি। লেখা রয়েছে ফাইন্ড আউট দ্য pairs অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড দ্য ম্যাটার ওয়াজ লেফট ইন অ্যাভেন্স। সো আমি একটু দেখতে চাই স্যার একটু দেরিতে আসে, একটু সময় দিন। ফেসবুকে কমেন্টস, ও ফেসবুকের কমেন্ট একটু দেরিতে আসে, আপনারা দেরিতে লিখছেন, আমি তো পড়ছি না, হয়তো মন খারাপ করছেন, এখনই পড়ে ফেলবো। আচ্ছা সো আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 8। শুনেন, যখন যে নাম্বারটা বলবো শুধু সেই নাম্বারটা লিখবেন, এটা হচ্ছে পলাইটনেস, ওকে। অনেকেই কিন্তু উত্তর পারে, তারা কিন্তু লিখতেছে না কেন, স্যার যখন বলবে তখন লিখবো, কিন্তু অনেকেই আছে একটু দুষ্ট প্রকৃতির, যে স্যারকে একটু বিরক্ত করি, একটু লিখে দিই। সো আমরা দেখতে পাচ্ছি শাকিলা জাহান স্নিগ্ধা, তিনি লিখেছেন সাদের সি। আমরা এদিকে 8 নম্বর প্রশ্নে চলে আসি। যারা ফেসবুক লাইভে আছেন একটু দ্রুত কমেন্ট করবেন। আমরা দেখতে পাচ্ছি তানজিনা, তিনি লিখেছেন 8 এর এ, শামিম খান 8 এর এ, আয়ান লিখেছেন 8 এর এ, এরপরে আলামিন লিখেছেন 8 এর এ, মাইশা লিখেছেন এ, পারভেজ, তাসকিন, মানিক, সাবিনা ইয়াসমিন, মাইমুনুল ইসলাম, এনামুল হক সরি, প্রদীপ্ত মন্ডল, আবু সালেহ, ইকবাল হোসেন, তারপরে হচ্ছে নূর আলম, মেহেদি, আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি নওরিন নুসরাত নিশো লিখেছেন 8 এর এ, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে। সো একটু খেয়াল করবেন 8 নাম্বার প্রশ্নে আমরা একটা প্রিপজিশন পেয়েছি, ইন। আমি বলেছিলাম প্রিপজিশন বা ডিটারমিনারের পরে যদি একটি মাত্র শব্দ থাকে তাহলে সেটা হবে নাউন, সেটা হবে কি নাউন। 9 নাম্বার প্রশ্নে একটা খুবই মজা আছে। 9 নম্বর প্রশ্নের উত্তরটা সবাই লেখেন, তারপরে মজাটা বলবো। 9 নম্বর প্রশ্নে আজীবন আমরা পড়ে আসতেছি গো ভার্ব, কিন্তু এই সেন্টেন্সে এখন গোটা চেঞ্জ হয়ে যাবে। এই সেন্টেন্সে গোটা এখন চেঞ্জ হয়ে যাবে, পজিশনের উপর নির্ভর করে উত্তরটা চেঞ্জ হয়ে যাবে। সো প্রত্যেকে সঠিক উত্তর লিখতেছেন, খুবই ভালো লাগছে। এতজন কমেন্ট করছেন, বিলিভ মি অর নট, প্রত্যেকে এত বেশি রেসপন্সিভ যে আমি কমেন্ট দেখার আগে কমেন্ট চলে যাচ্ছে। আচ্ছা সো খেয়াল করবেন, this is the go of the word, এখানে জানতে চাওয়া হচ্ছে গোটা কি, this is the go of the word, এখানে জানতে চাওয়া হচ্ছে গোটা কি। সো আমরা যদি খেয়াল করি, দি, একজন লিখতেছে দি প্লাস একটা শব্দ, তারপরে ও ভাই রে ভাই, কত কিছু যে পড়েন আপনারা, এত অযথা এত ফালতু জিনিস আমরা পড়ি জীবনে যে তার কোনো দরকার নেই। বিষয়টাকে আমরা ডিফারেন্ট ভাবে ঘুরায় পেঁচায় এমন ভাবে পড়াই, অনেক শিক্ষক আছেন যে জটিল করে ফেলায়, পরীক্ষা হলে আর কিছুই মনে থাকে না। ভাই নিয়ম একটা শিখবো যেন সব সলভ করা যায় এমন হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নিয়ম পড়লাম, তাইলে তো হইলো না। এদিকে একটু খেয়াল করবো। সো আমরা দেখতে পাচ্ছি ডিটারমিনার রয়েছে এখানে, ডিটারমিনার পর একটা শব্দ আছে, তাহলে সেটা নাউন হবে। এখানে তো একটা প্রিপজিশন, এটা তো আমরা জানি, সেটাকে তো আমার দেখার দরকার নেই। তাহলে আমি ডিটারমিনারের পর কয়টা শব্দ পেয়েছি, একটাই মাত্র শব্দ পেয়েছি, তাহলে তাকে আমরা ডেফিনেটলি বলবো নাউন, কোনো সন্দেহ নেই। স্যার বিসিএস এর কোশ্চেন দিয়া যদি বুঝাইতেন, এইগুলো বিসিএস এর কোশ্চেন, এগুলো বিগত প্রাইমারি কোশ্চেন, এখানে আছে নিবন্ধনের কোশ্চেন, এখানে বিগত প্রধান শিক্ষকের কোশ্চেন, এখানে ব্যাংকের কোশ্চেন আছে, এইখানে অধিদপ্তর পরিদপ্তর সব কোশ্চেন আছে। আপনি চাইলে প্রশ্নগুলো ছবি তুলে তুলে গুগল লেন্স যেটা আছে বা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারেন, এই প্রশ্নটা বিগত বছর কোথায় আসছিল আপনি পেয়ে যাবেন। এখানে ফাঁকিবাজি করার সুযোগ নেই প্রযুক্তির এই যুগে। সো একটু খেয়াল করবেন, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাবো। অনেকে ধৈর্য ধরে বসে আছেন যে স্যার পরেরটা বলেন, পরেরটা বলতে চাই। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10, দ্রুত লিখে ফেলবেন, দ্রুত লিখে ফেলবেন, দ্রুত লিখে ফেলবেন, একটু দ্রুত লিখে ফেলবেন। ওকে, একজন জিজ্ঞেস করতেছে স্যার প্রিপজিশনের পরে কেমনে নাউন হয়? ভাই রে, এত অর্থ দিতে গেলে তো ক্লাসই শেষ হবে না। হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর খুবই সিম্পল। প্রি শব্দের অর্থ পূর্বে, আর পজিশন শব্দের অর্থ অবস্থান। প্রিপজিশন শব্দের অর্থ হচ্ছে পূর্বে অবস্থান। তাহলে প্রশ্ন জাগে না, প্রিপজিশন মানে যদি হয় পূর্বে অবস্থান, তাহলে কার পূর্বে অবস্থান করবে? কার পূর্বে অবস্থান করবে? প্রিপজিশন সব সময় নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করবে।
তাহলে প্রিপজিশন যদি সবসময় নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করেই থাকে, তাহলে প্রিপজিশনের পরে কি অবস্থান করবে? নাউন প্রোনাউন করবে। এখন প্রোনাউনকে তো আমরা সবাই চিনি, হি, শি, দে, দেম, দেয়ার, এগুলো তো সবাই চিনি। তাহলে প্রোনাউন বাদে যা যা থাকবে প্রিপজিশনের পরে তা সবসময় কি হবে? নাউন হবে। দিস ইজ ভেরি সিম্পল। আচ্ছা, সো আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের না, এটা আমাদের প্রশ্ন, একটু খেয়াল করবেন। ফাইন্ড আউট দিস টেক্সট ইন ইয়োর টেক্সট বুক। জিজ্ঞেস করা হচ্ছে এই টেক্সটটা কি, আবার এই টেক্সটটা কি, একটু খেয়াল করেন। দিস একটা ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভকে আমি বলেছিলাম যে এগুলো ডিটারমিনার। এবার খেয়াল করেন, ডিটারমিনার পরে একটা মাত্র শব্দ আছে, তাহলে এটা নাউন। অনেকে বলবে স্যার কই একটা আছে, এটা প্রিপজিশন, এটা আপনি চেনেন না। চেনেন যেহেতু, তাহলে ওটাকে বাদ দিয়ে দেন। ওটা ইন প্রিপজিশন আপনি চেনেন কিনা? অবশ্যই চেনেন, তাহলে ওটাকে বাদ দিয়ে চিন্তা করেন। তাহলে ডিটারমিনার পরে কয়টা শব্দ থাকলো? আর একটা। তাহলে টেক্সটটা এখানে কি হলো? নাউন হলো। এবার দেখেন ইয়োর, ইয়োরটা কিন্তু একটা ডিটারমিনার। ইয়োরটা হচ্ছে একটা ডিটারমিনার। ডিটারমিনারের পরে কয়টা শব্দ আছে? এবার শব্দ আছে দুইটা, 1, 2। এখন যদি আপনি 1, 2 গুনতে না পারেন, তাহলে প্রধান শিক্ষক না হয়ে, প্রাইমারি সহকারী শিক্ষক না হয়ে, বরং আপনিই প্রাইমারিতে ভর্তি হয়ে যান, তাহলে 1, 2 গুনতে আরো বেশি সুবিধা হবে। আচ্ছা স্যার, যেটা বলছিলাম 1, 2, তাহলে প্রথমটা কি হবে? অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। তাহলে প্রথম টেক্সটটা হচ্ছে নাউন, আর পরের টেক্সটটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কোন অপশনে আছে? অপশন ডি তে আছে। তো যারা যারা সঠিক উত্তর দিয়েছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। চা খাওয়ানোর সুযোগ নেই, আমি একটু খাইলাম। তবে আপনি যদি টার্গেট পয়েন্টের অফিসে আসেন, ডেফিনেটলি আপনাকে চা খাবো, আপনার সাথে চা খাবো এবং ছবি তুলবো ইনশাআল্লাহ। সো একটু খেয়াল করবেন। 11 নম্বর প্রশ্নে চলে যাব। এই ক্যাটাগরি আরো 2টা প্রশ্ন আছে, আপনারা 11 নম্বর প্রশ্নের উত্তর দেন, দেন 12 নম্বরে যাব। একটু দ্রুত অ্যান্সার দিয়ে ফেলবেন। 11 নাম্বার, 11 বি লিখে ফেলেছেন সিয়াম। সিয়াম খুবই ফাস্ট। আশিক ফাস্ট, একটা ভালো ছেলে। সে হাজিদান এসে পড়ে, কিন্তু খুবই ব্রিলিয়ান্ট একটা ছেলে, খুবই রেগুলার একটা ছেলে। হ্যাঁ, আমাদের বেসিক কোর্স করে, হ্যাঁ আমাদের প্রাইমারি কোর্স করে, হ্যাঁ আমাদের ব্যাংক কোর্সও মনে হয় করে। সো চাকরি কাদের লাগবে বিষয়টা বুঝতে পেরেছেন? অনেকেই আছে টাকা নিয়ে পকেটে রেখে দিব, এর চিপায় রেখে দেবো, মনে হয় যেন ওখান থেকে বাচ্চা দিবে। ইনভেস্ট করতে হবে, তাহলে ইন্টারেস্ট আসবে। ইনভেস্ট করবেন না, ইন্টারেস্ট কোথা থেকে পারবেন? ব্যাংক থেকে এসে বলবে ভাই আপনি টাকা তো বইয়ের তলে রাখেন, প্লিজ কিছু টাকা রাখেন, কারণ এখান থেকে কিছু ইন্টারেস্ট আমরা দিচ্ছি আপনাকে। সো ইনভেস্ট করবেন, দেন ইন্টারেস্ট আসবে। এটা মাথায় রাখতে হবে। ফ্রি কোনো কিছুই হয় না, কোনো কিছু হয় না। আপনি নেট চালাচ্ছেন না, ফ্রি চালাচ্ছেন, টাকা দিয়ে কিনে চালাচ্ছেন না। সব জায়গায় যদি টাকা দিয়ে হয়, তাহলে কোচিং ব্যবসায়ীটা কেন ফ্রিতে করাবে আপনাকে? তারাও তো টাকা দিয়ে করাবে। আপনি আমাদেরকে কোচিং ব্যবসায়ী করে, পৃথিবীর সবার দাম আছে, শুধু একজনকে দাম নেই। কারা জানেন? কোচিং ব্যবসায়ী। কিন্তু আপনার জীবনে সব থেকে বেশি প্রভাব ফেলছে কারা জানেন? এই কোচিং এর শিক্ষকেরা। আপনাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া হয়েছে, আপনাকে চাকরি পাওয়ানোর জন্য কাজ করে। রুনা দেখছে স্যার ব্যাংকের 22তম ব্যাচে ভর্তি আছে। রুনা, তাহলে তো তুই জানিস যে আমি কেমন ক্লাস নেই, পারলে এখানে একটু লেখ, ওরা একটু শুনুক যে আসলে আমি কেমন ক্লাস নেই। ব্যাংকের যে প্রশ্ন সব থেকে কঠিন মনে করা হয়, রিটেন যে সব থেকে কঠিন মনে করা হয়, সেই রিটেন আপনার কাছে কেমন লাগে, সেই এমসিকিউ আপনাকে কিভাবে পড়াইছি, ওদেরকে একটু লিখে দেন, ওরা একটু জানুক। নামুল হক নাহিদ লিখেছেন ফ্যাশনের আগে দা আছে তাই 11। এত ব্যাখ্যা লিখতে হবে না স্যার। স্যার একটা কনফিউশন তৈরি হয়েছে, প্রিপজিশনের পর প্রথম শব্দ, তাও তো নাউন হিসেবে জানি, তাহলে কি এর পরটাও তো নাউন? প্রথমে মনে হয়েছিল। বুঝলাম না স্যার আপনার কথা, কাইন্ডলি একটু বাংলায় লিখবেন, আমার জন্য পড়তে সুবিধা হবে, ইংরেজি এত ভালো বুঝি না। জাহিদুল ইসলাম জাহিদ লিখেছেন 21 ব্যাচের স্টুডেন্ট, ধন্যবাদ জানাচ্ছি জাহিদুল আপনাকে। আলী হাসান, আমি ব্যাংক 22, আমি আপনাদেরকে চিনি স্যার, আপনাদেরকে চিনি আমি। হ্যাঁ, আলী হাসান আপনাদেরকে চিনি, জাহিদুলকে আমি হয়তো প্রথম দেখছি, কিন্তু আলী হাসানকে আমি চিনি। আতিকুল ইসলাম 19 ব্যাচ, চিনি, আপনার নাম পরিচিত। আমরা দেখতে পাচ্ছি অভিষেক 22 ব্যাচের। ওকে, ধন্যবাদ জানাচ্ছি। সো একটু খেয়াল করবেন, আমরা এই প্রশ্নটি একটু খেয়াল করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 11 নম্বর প্রশ্নে, এইখানে যদি খেয়াল করি, এইখানে ডিটারমিনার আছে। সো ডিটারমিনার পর একটা শব্দ আছে, এটা প্রিপজিশন আছে। প্রিপজিশনকে আপনি দেখবেন কেন? আপনাকে দেখতে বলা হয়েছে প্রিপজিশনকে। প্রিপজিশন আপনি চেনেন না, তাহলে প্রিপজিশন যেহেতু চেনেন, প্রিপজিশনকে আপনি নাউন বলবেন। আচ্ছা, আমি এইভাবে গুনতে থাকি যে ডিটারমিনার আছে, দেখেন ডিটারমিনার আছে, ডিটারমিনার পরে তাহলে গুনতে থাকি 1, 2, 3, 4, 5, 6, 7, এভাবে গুনতে থাকি। কি বলেন? এভাবে গুনতে থাকলে তো জীবনেও শেষ হবে না। সো কোথায় যে থামতে হবে এটা আপনাকে বুঝতে হবে। আসেন আপনাকে শেখাই কোথায় কোথায় থামতে হবে। আমরা সবাই শিখেছি ডিটারমিনার বা প্রিপজিশনের পরে একটি শব্দ থাকলে নাউন, একটি শব্দ থাকলে নাউন, দুটি শব্দ থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ এবং পরেরটি নাউন। এটা আমরা সবাই শিখেছি, কিন্তু আমরা অনেকেই বুঝতে পারিনি কোথায় যেয়ে থামতে হবে, কোথায় যেয়ে থামতে হবে। আসেন আমরা থামা শিখি। যদি দেখেন কনজাংশন আছে, কনজাংশন, তাহলে থামতে হবে। যদি দেখেন প্রিপজিশন আছে, তাহলে থামতে হবে। যদি দেখেন কমা আছে, থামতে হবে। যদি দেখেন ফুল স্টপ আছে,
থামতে হবে। যদি দেখেন ভার্ব আছে থামতে হবে। যদি দেখেন অ্যাডভার্ব আছে থামতে হবে। এই সব জিনিসগুলো দেখলে আপনাকে থামতে হবে। তো আসেন আমরা থামা শিখি। এই যে ডিটারমিনার আছে, ডিটারমিনার পরে আমি একটি শব্দ দেখতে পাচ্ছি, এখানে প্রিপজিশন আছে। এই যে প্রিপজিশন পেয়ে গেছি, থেমে গেছি। এই যে প্রিপজিশন পেয়ে গেছি, থেমে গেছি। তাহলে ডিটারমিনারের পরে কয়টা শব্দ আছে? একটি মাত্র শব্দ আছে, সেটা নাউন হবে। উত্তর হবে অপশন বি, এন্ড দ্যাট ইজ নাউন। আচ্ছা স্যার, 21 বছর ভর্তি আছি, চাকরি কতদিনে হবে জানি না, তবে এটা নিশ্চিতভাবে বলতে পারি আপনার ক্লাস না করলে জীবনে ইংরেজি শেখা হতো না। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। মুক্তা আক্তার লিখেছেন, স্যার এই ক্লাস খুব অসাধারণ, পছন্দের ইংরেজি স্যার। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আলামিন লিখেছেন 12টা মাই কি হবে স্যার? মাই কি হবে 12তে? ও মাইতে তো আমরা এখন যাইনি রে ভাই, ভারতে গেলে তো আবার বলবেন। হ্যাঁ স্যার, আমি যেভাবে বুঝার চাইলে না বুঝে থাকা যাবে না। ধন্যবাদ রোনা আপনাকে। আচ্ছা খেয়াল করবেন, আমরা প্রশ্ন নম্বর 12তে চলে যাব। 12 নম্বরে অ্যান্সার দেওয়া শুরু করেন সবাই। এরপরে গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো। ফালতু কোনো জিনিস আমরা পড়বো না, সব গুরুত্বপূর্ণ জিনিস শিখবো যা পরীক্ষা আসে। যেমন আমি শুরুতে যেটা পড়েছি, চোখ খুলে দেখো না কে এসেছে। চোখ খুলে দেখো না কে এসেছে, নাউন এসেছে। তার মানে চোখ খুলে যা দেখি সব নাউন। জীবনে কোনোদিন পরীক্ষা আসবে না, এটা ফালতু জিনিস, কিন্তু না বললে হয় না, তাই বলতে হয়। একটু খেয়াল করবেন, আমরা 12 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি প্রিপজিশন আছে। প্রিপজিশনের পরে 1 2, এখানে আরেকটা প্রিপজিশন আছে, তাহলে এটা কেটে দিলাম, কারণ আমরা প্রিপজিশনে থেমে যাই। দুইটা শব্দ যেহেতু আছে, দুইটা শব্দ যেহেতু আসেন। আচ্ছা, আমাদের সাথে এখন কথা বলবেন আমাদের শ্রদ্ধেয় বাপিদা। বাপিদা একটু টাকা পয়সার বিষয় নিয়ে কথা বলবেন। শোনেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ টাকা সব থেকে গুরুত্বপূর্ণ। আপনি চাকরি করবেন কেন? ফ্রিতে করবেন নাকি টাকার জন্যই করবেন? এই শুনেন, ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে মাঝখানে একটু চলে আসলাম কেন? মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করতে ভালো লাগে, ঠিক আছে? মাঝে মধ্যে একটু অন্য কথাও শুনতে হয়। দেখবেন অনেকেই ফোন দিচ্ছেন, হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন যে আমরা নতুন, কিভাবে যুক্ত হব। জাস্ট 2টা মিনিট একটু আমাকে সময় দেন, 2টা মিনিট পরে আমরা স্যারের ক্লাসে আবার ফিরে আসবো, ঠিক আছে? দেখেন, আমরা আমি একটা নতুন স্লাইড নিলাম স্যার। হ্যাঁ শিওর প্লিজ। ওকে, আমরা যে কোর্সটা করাচ্ছি, এই কোর্সটা করলে কোন কোন কোর্স হয়ে যাবে সেটা হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষক, প্রাইমারি সহকারী শিক্ষক, 11 থেকে 20তম গ্রেডের সকল চাকরি। এরপর আপনারা নিবন্ধন পরীক্ষা দিবেন কিনা। এইবার আমাকে বলেন যে প্রাইমারি প্রধান শিক্ষকের সিলেবাস কি আছে। এই যে স্যার ইংলিশ পড়াচ্ছেন, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলো সবই আছে। এবং দেখবেন যে প্রত্যেকটা চাকরিতে এগুলো থেকে কোশ্চেন আসে। আমরা অপর দিকে যদি একটু যাই, ম্যাথ ক্লাসে যদি যাই, দেখবো এখানে এই শতকরা, লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত, বাস্তব সংখ্যা, এগুলো সব পরীক্ষা আসে। তার দেখবেন যে একটু ঘাটাঘাটি করলে দেখবেন সিলেবাস কিন্তু সেম। এই জন্য আমি রিকোয়েস্ট করব আমাদের টাচে থাকেন। দেখেন একটা আপু কিন্তু লিখছে যে আমি অলরেডি একটা বেসে ভর্তি আছি, কিন্তু টাচে থাকতে চাই। যারা টাচে থাকবেন 100% কোনো মিস নাই, চাকরি হবেই, চাকরি 100% হবে। দেখেন আমরা এই কোর্সটা সম্পর্কে একটু জাস্ট একটা মিনিটে, সেটা হচ্ছে 4 মাসের কোর্স। কয় মাস? 4 মাস। এই 4 মাসের কোর্সে আমরা ক্লাস দিব কয়টা? ক্লাস দিব হচ্ছে 49টা। এই 49টার মধ্যে 43টা পাবেন হচ্ছে শিডিউল ক্লাস, আর 6টা পাবেন হচ্ছে বেসিক ক্লাস। যেমন আজকে যে ক্লাসটা অনেক কিছু শেখা যাচ্ছে না, এটা হচ্ছে বেসিক ক্লাস, ঠিক আছে? তাহলে 43 আর 6টা 49টা ক্লাস। টোটাল এক্সাম কয়টা? টোটাল এক্সাম হচ্ছে এই 43টা ক্লাস টেস্ট যোগ হচ্ছে টোটাল এক্সাম 21টা এক্সাম হবে বড় পরীক্ষা, ঠিক আছে? এই 21টার মধ্যে কি আছে আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে 3টা প্রিভিয়াস কোশ্চেন, ঠিক আছে? আর হচ্ছে 8টা বিষয়ভিত্তিক পরীক্ষা যোগ 10টা মডেল টেস্ট, পূর্ণাঙ্গ মডেল টেস্ট। তাহলে দেখেন টোটাল পরীক্ষা 64টা। যেখানে ক্লাস 49টা, পরীক্ষা দিবেন কয়টা? 64টা। আর এই 43টা লেকচার শিট আমরা কি করব? পিডিএফ আকারে দিব, আপনাদের চমৎকারভাবে দিয়ে দিব। তাহলে এই কোর্সটা যারা করতে চান তারা, আমাদের পেমেন্ট হচ্ছে কত, একটু পেমেন্টটা বলে দেই। যারা নতুন করে ভর্তি হইতে চান একটু পেমেন্টটা শুনে রাখেন। যে আমরা একটা অফার দিয়েছিলাম, যারা অফারে ভর্তি হয়েছেন তারা তো হয়েই গেছেন, এখন তো অফার নাই।
এখন আপনার এই কোর্সের পেমেন্ট হচ্ছে 1500 টাকা, কিন্তু আমরা অফারে আমরা গতকালকে আমরা নিয়েছিলাম হচ্ছে 510 টাকা, ঠিক আছে। আজকে যারা ভর্তি হবেন সবার জন্য পেমেন্ট হচ্ছে 810 টাকা। ওকে, এই 810 টাকা দিয়ে ভর্তি হয়ে যাবেন। তবে 510 টাকার আর অফার দেওয়ার সুযোগ নাই, কারণ এই কোর্সটার ভলিউমটা অনেক বড়। ভাই রে, একটা জিনিস কিছু বুঝেন না কেন, যে এক্স ওয়াই জেড একই পড়াচ্ছে, অথচ আমাদের স্যারদের থেকে তারা কি, আমাদের স্যাররা যেভাবে ক্লাস নিচ্ছে আপনারা তো বুঝেন। এই স্যাররা, মিজান স্যার ক্লাস নেবে ইংলিশ, তারেক স্যার শুভ্র স্যার ক্লাস নেবে কি ম্যাথ ক্লাস নেবে, আর এক মিজান স্যার বাংলা ক্লাস নেবে, সুমন স্যার ঢুকবে ইংলিশ ক্লাসে। তাহলে এই যে চমৎকার চমৎকার টিচারের ক্লাস করবেন, আমরা 510 টাকা দিয়েছিলাম, অথচ এক্স ওয়াই জেড তারা ভার্সিটির বড় ভাইদের যে ক্লাস দিচ্ছে টাকা নিচ্ছে কত, 2000, 1500, আবার এক জায়গায় দেখলাম 2200। কিন্তু আমরা কি করছি, আমরা 810 টাকা আজকের অফার, গতকালকে আমরা 510 টাকায় ভর্তি নিয়েছিলাম। এই 510 টাকার অফারটা, আর স্যার জানে কি বলবে, স্যার কিছু বলবেন না? না, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে আজকে যারা আমার ক্লাসে যুক্ত হয়েছে তাদের জন্য কিছুটা হলেও কমায় রাখা হোক, তা আমার দাবি আর কি। আচ্ছা, যদি ওরা চায় আর কি, যদি না মনে করেন না এটা ঠিক আছে 110 টাকা, তাহলে ঠিক আছে। আর যদি মনে করেন, একটু লিখবেন, যদি আপনারা মনে করেন যে স্যারের ক্লাসে যুক্ত হয়েছি, স্যার মনে করে যে কিছুটা কম নেওয়া উচিত, তাহলে কম নেবেন। সবাই একটু লিখবেন যে আপনারা কমে ভর্তি হতে চান কিনা। আচ্ছা, জি স্যার লিখছেন, মিন্টু স্যার, এই লিখেছেন, মাইশা জি স্যার অফারটা ঠিক আছে স্যার। এই যে 510 এ চলে গেছেন, একেবারে নিচে চলে গেলে হবে না। 510 এ চলে গেছেন, 810 ছিল, কিছুটা কমানো যেতে পারে, কিন্তু 510 এ চলে গেলে তো বিষয়টা কেমন হয়ে গেল স্যার। আচ্ছা আচ্ছা, তবে যেহেতু আমার শিক্ষার্থীরা বলতেছে আজকের দিনের জন্য শুধু 510 করে দেন, কালকে থেকে আবার বাড়াই দিন। আজকের দিন শুধু আজকে। আচ্ছা আচ্ছা, এই শুনেন, এই স্যারদের আসলে অনেক বেশি পছন্দ করি আমরা। দেখেন স্যাররা কত স্টুডেন্ট বান্ধব। এইখানে দেখেন স্যার কিন্তু রিকোয়েস্ট না করলেও পারতো, কিন্তু স্যার বলছে যে গতকালকে যেহেতু 510 টাকা নিতে পারছেন, সো আজকেও একটু আমাদের স্টুডেন্টদের জন্য এটা রাখেন, যারা অনেকে বিশ্বাস করে যুক্ত হয়েছেন আমাদের সাথে। আচ্ছা জায়গা ঠিক আছে। এই শুনেন, আজকে রাত 11টা পর্যন্ত, আজকে রাত 11টা পর্যন্ত যারাই ভর্তি হবেন সবার জন্য কত, 510 টাকা। মিজান স্যারকে একটা ধন্যবাদ দেন, মিজান স্যারকে একটা ধন্যবাদ দেন, টাকা পয়সা লিখতে হবে না, সবাই মিজান স্যারকে একটা ধন্যবাদ দেন, ঠিক আছে? ওকে, এই যে 510 টাকা, আজকে রাত কয়টা পর্যন্ত, রাত 11টা পর্যন্ত, রাত 11টা পর্যন্ত যারাই ভর্তি হবেন 510 টাকা। স্যারের নাম ধরে বলেন, স্যার মিজান স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই সুযোগ আর পাবেন না। কালকে থেকে কোনো মিস নাই, কালকে থেকে যেই ভর্তি হন আমাদের সাথে কত লাগবে, এই 810 টাকা দিয়ে ভর্তি হতে হবে, কোনো মিস নাই। ওকে, এবার আসেন, কলম খাতা শেষ করলাম, এবার দুটো কথা বলি, সেটা হচ্ছে বারবার একটা কথা বলি, টার্গেট শুড বি ফোকাসড। আপনার টার্গেটটা কি, একটা ভালো চাকরি পাওয়া। এই চাকরি পাইতে হইলে এর পরের ধাপে আসেন কোম্পানি, মানে হচ্ছে আপনার সঙ্গী। এই যে আপনি মিজান স্যারকে বারবার ধন্যবাদ দিচ্ছেন, এই টার্গেট পয়েন্টের সাথে আছেন, এই সঙ্গীটা খুবই ইম্পর্টেন্ট ভাই। দেখবেন আপনার অনেক বড় ভাই ব্রাদার আপনাকে বলবে, ও তুমি করবা সরকারি চাকরি, সরকারি চাকরি পাওয়া অনেক কঠিন, অনেকগুলো টাকা লাগে। বিশ্বাস করেন, অ্যাভয়েড দেম, তাদের অ্যাভয়েড করেন। এই সব লোক যারা আশেপাশে আছে সবাইকে অ্যাভয়েড করেন, আপনাকে ভালো জায়গায় পৌঁছাইতে দিবে না এরা, এদের অ্যাভয়েড করেন। একটা ছোট্ট গল্প বলবো যদি অনুমতি দেন। দেখবেন যে দুই বান্ধবী ছিল, একজনের নাম হচ্ছে বেনজির ভুট্টো, চিনেন মত হয়, বেনজির ভুট্টো, ঠিক আছে, পাকিস্তানের। আর একজন হচ্ছে থেরেসা মেরি মে, ঠিক আছে, এই হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল। এই দুই বান্ধবী অক্সফোর্ডে পড়তো। এক বান্ধবী আর এক বান্ধবীকে জিজ্ঞেস করতেছে, হোয়াটস ইউর অ্যাম্বিশন? আর এক বান্ধবী উত্তর দিচ্ছে যে আমি আমার দেশের প্রধানমন্ত্রী হইতে চাই, ঠিক আছে। আবার ওকে জিজ্ঞেস করতেছে, তুমি কি হইতে চাও? ও বলতেছে যে আমিও প্রধানমন্ত্রী হইতে চাই। এট লাস্ট কি হয়েছে জানেন, দুজনই প্রধানমন্ত্রী হয়েছে, দুই দেশের। এই জন্য সঙ্গীটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কাদের সাথে মিশতেছেন, আপনি টার্গেট পয়েন্টের সাথে থাকেন। ইংলিশে কোনো কনফিউশন হলে মিজান স্যারকে নক দেন, ম্যাথে কোনো কনফিউশন তৈরি হলে শুভ্র স্যারকে, তারেক স্যারকে নক দেন, বাংলায় কোনো কনফিউশন তৈরি হলে মিজান স্যারকে নক দেন। এই সার্কেলটা আপনার গড়ে উঠুক, তাহলে আপনার চাকরি পাবেন। লাস্ট হচ্ছে নিজেকে বিশ্বাস করেন যে আপনি চাকরি পাইতে চান, বিলিভ করেন সাকসেস হবে। একটা কমেন্ট আছে, এটা একটু রিপ্লাই দিয়ে দেন। আচ্ছা,
পিন্টু মিজুদব, আচ্ছা 500 টাকায় কি আমরা সব ক্লাস করতে পারবো? এই 500 টাকা, এই 510 টাকায় আমি একটু বলে দেই, আরে এটা তো বলি নাই। এই 510 টাকায় কত? এই 510 টাকায় কি কি করবেন? একটা হচ্ছে ক্লাস, ওকে, আর একটা হচ্ছে এক্সাম, আর একটা হচ্ছে পিডিএফ শিট, আর একটা হচ্ছে দুইটা গ্রুপে যুক্ত হবেন, একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ, আর একটা হচ্ছে কি হোয়াটসঅ্যাপ গ্রুপ। দেখেন কোনটা কি কাজ? প্রাইভেট গ্রুপে আপনার ক্লাস শিডিউল থাকবে, এক্সাম শিডিউল থাকবে। এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা কেন খুলছি? এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি অনেক কোশ্চেন পারবেন না। মিজান স্যার আপনাকে বাসার কাজ দিল, 10টা কাজ তুমি বাসায় করো, আপনি দেখলেন 2টা পারেন না, এই 2টা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন, আমরা কি করব? মিজান স্যার চমৎকার ভাবে সলভ করে দিয়ে দিবে। তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যানাদার নেম হচ্ছে প্রবলেম সলভিং গ্রুপ, ঠিক আছে? তাহলে দেখেন এই 510 টাকায় এই সব সাপোর্ট পাবেন, এবং ক্লাসগুলো হবে কিসে? জুমে ক্লাস। এই যে যেভাবে ক্লাস হচ্ছে জুমে ক্লাস, ওকে, এই ক্লাসগুলো আবার কি থাকবে? রেকর্ড পাবেন, প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে। ভাইরে যারা ফেসবুকে লাইভ ক্লাস দেয় এরাও দেখবেন যে অনেক বেশি টাকা নেয়। কারণ কি? ফেসবুক লাইভে অনেক স্টুডেন্ট একসাথে ক্লাস করানো যায় এবং সেইখানে কোনো টাকা পে করতে হয় না। কিন্তু আমরা জুমে ক্লাস দিচ্ছি, জুমে মানেই হচ্ছে আপনাকে জুমটা কিনতে হবে, আর জুমে ক্লাস করা মানে হচ্ছে মনে হবে যে একদম ফেস টু ফেস ক্লাস করতেছেন, আর এই ক্লাসটা রেকর্ডটা দুর্দান্ত আসে। যাই হোক, আমি আর কথা না বাড়াই, অনেকে হয়তো বুঝতে পারেনি ক্লাস শুধু ইংরেজি হবে না, ক্লাস হবে ম্যাথের, ক্লাস হবে ইংলিশ, ক্লাস হবে সাধারণ জ্ঞানের, ক্লাস হবে আরো কি, হ্যাঁ বাংলা। এইটা লিখে নেই। আচ্ছা, এই যে দেখেন, এই যে এখানে লিখে দিচ্ছি ইংলিশ ক্লাস প্লাস ম্যাথ প্লাস বাংলা প্লাস জিকের মধ্যেই আছে কি? জিকের মধ্যে আমরা আবার পড়াই দিব সাধারণ বিজ্ঞানটা, ঠিক আছে? তাইলে এটা পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি ভাই, পূর্ণাঙ্গ। এই টোটাল 4টা সাবজেক্টে ক্লাস কয়টা? ক্লাস হচ্ছে 49টা। তবে এই ক্লাস সংখ্যা বাড়তে পারে, কমার কোনো সুযোগ নাই, ওকে? তাহলে আজকে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান তারা বিকাশ নাম্বারে টাকা পাঠাবেন। বিকাশ নাম্বারটা একটু দিয়ে দিই স্যার। ডেফিনেটলি ওকে, এই বিকাশ নাম্বারটা একটু দিয়ে দেই, বিকাশ আর নগদ। এটা হচ্ছে বিকাশ নাম্বার। যারা টাকা পাঠাবেন পেমেন্ট করবেন, পেমেন্ট 01896 2242। স্যার একটু আগে একটা মেয়ে ভর্তি হয়েছে 810 টাকা দিয়ে, তাহলে ওরে কি করবো? এই একটু আগে একটা আপু ভর্তি হয়েছেন 810 টাকা দিয়ে, ঠিক আছে? আপনি কিন্তু টাকা ফেরত চান না প্লিজ। আচ্ছা, তাহলে 224200, এটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার। এরপরে নগদ নাম্বার 01896 224201, এটা হচ্ছে আমাদের নগদ নাম্বার। কি করতে হবে? পেমেন্ট করতে হবে, লিখে দিলাম পেমেন্ট, ওকে। আর একটা নাম্বার আমি দিব, কেন? আমি দিতে চাই কারণ আমি একটু প্যারা পছন্দ করি, ঠিক আছে? আর একটা নাম্বার হচ্ছে আমার নাম্বারটা দিব, কেন? আপনাদের যত ধরনের সমস্যা আমাকে আগে জানাবেন, ঠিক আছে? আমরা প্রপারলি চমৎকার একটা সার্ভিস দিতে চাই এই বেসে। দেখেন 510 টাকায় আহামরি কোনো লাভ হবে না, ঠিক আছে? কিন্তু এই বেস থেকে অনেকগুলো অফিসার পাবো, এইটা হচ্ছে আমাদের লাভ। অনেকগুলো অফিসার পাবো এই বেস থেকে, ঠিক আছে? এই আপনারা যখন চাকরি পাবেন আপনাদের ছবি সহ আমরা পোস্ট করব, তখন মার্কেটিং হবে, এরপরে আমরা বাড়াই নিব 2200 টাকা নিব, ঠিক আছে? দেখেন আমার নাম হচ্ছে বাপ্পি দাস, এটা ফেসবুকেও পাবেন, বাপ্পি দাস লিখলে, বাপ্পি দাস। ফোন নাম্বার 01896 224210, এটা হচ্ছে আমার নাম্বার। হোয়াটসঅ্যাপ করবেন অথবা ফোন করবেন যে কোনো সময়, নিঃসংকোচে নির্দ্বিধায়, কোনো চিন্তা করতে হবে না আমাকে ফোন দিতে, ঠিক আছে? যত ধরনের প্রবলেম সলভ হবে, ওকে? চলেন আমরা স্যারের ক্লাসে চলে যাই, এগুলো নিয়ে আর কথা না বলি। 510 টাকা যারা ভর্তি হতে চান দ্রুত টাকা পাঠিয়ে দিবেন, ওকে? বাপিনাকে ধন্যবাদ দিয়ে আবার শুরু করছি। এটা স্কুল দাও, অনেকে অনেক প্রশ্ন করছেন, রাত 11টা পর্যন্ত প্রশ্নগুলো সব উত্তর পাবেন, টেনশন করেন না। আপাতত আমরা একটু পড়ি, হ্যাঁ? আর সত্যি অর্থে যাদের চাকরি লাগবেই আমার সাথে একটু কাইন্ডলি কানেক্টেড থাকবেন। চাকরি কিভাবে পাওয়া যায় এটা আমি ভালো করে জানি। আর চাকরি পাওয়ার একটা টেকনিক বলবো নাকি? মজা করে একটা টেকনিক বলি, চাকরি পাওয়ার একটা টেকনিক বলবো কিনা?
একটাই টেকনিক, আর কোনো টেকনিক নাই। চাকরি আপনি পাবেনই, যদি না পান আমাকে বললেন, একটু লেখেন যে টেকনিক বলবো কিনা। চাকরি পাওয়ার একটা টেকনিক বলি, জাস্ট একটা টেকনিক বলবো। জি স্যার, অ্যাডমিনিস্ট্রেটর লিখেছেন জি স্যার, এবং আরো যারা রয়েছেন মাহমুদুল হাসান লিখেছেন জি, আশরাফুল জি লিখেছেন, মানিক বলেন স্যার একটাই টেকনিক, সেটা হচ্ছে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করলেই চাকরি পাবেন স্যার। there is no alternative of reading to get a job। ঠিক আছে, পড়তে হবে স্যার। বসে থাকলে, ফাজলামি করলে, সময় নষ্ট করলে পাওয়া যাবে না। চাকরি পেতে হলে পড়তে হবে, এবং কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কি পড়া যাবে না সেগুলো বুঝতে হবে। কারণ আমরা একটা বই কিনি, এত বড় বই কিনি, বাজারে সবসময় আমরা বড় বইগুলো পছন্দ করি এবং বেশি বেশি ইনফরমেশন আছে সেই বইগুলো পছন্দ করি, কিন্তু পড়ার সময় সেটা পড়েও শেষ করতে পারি না, পরে আর রিভাইজও করতে পারি না। এই জন্যই কোর্স করতে হয়, এই জন্য বিভিন্ন জায়গায় ভর্তি হতে হয়, কারণ তারা বুঝায় দেন যে কি পড়তে হয়, কতটুকু পড়তে হয়, কি কি পড়তে হয় না। ঠিক আছে, এই বিষয়টা প্রচুর পড়তে হয় না, চাকরি পেতে প্রচুর পড়তে হয় না। যদি কেউ বলে থাকে আপনাকে, লেস কাটা শিয়ালের গল্প জানেন? আপনারা যারা 3rd ইয়ারে ছিলেন, 4th ইয়ারে ছিলেন, তখন যদি কোনো বড় ভাইকে জিজ্ঞাসা করতেন যে এখন কি পড়াশোনা শুরু করব, সেই বড় ভাইরা বলতেন না এখন দেরি আছে, এখন তো দরকার নেই, আরো দেরি হোক, শেষ কর পড়াশোনা তারপর করিস। তো তখন কি হইতো, তারা এখন কেন এরকম বলতো? কারণ তারা নিজেরা দেরিতে জব পাইছে, এই জন্য তারাও চায় যে আপনিও দেরিতে জব পান। কারণ তাদের আগে যদি আপনারা জব পেয়ে যান তাহলে কেমন হয়ে যায় না? আপনি বলবেন এক বড় ভাইকে যে ভাই অমুক জায়গায় কোর্স করবো, সে বলবে আরে না, কোর্স করার দরকার নেই, নিজে পড়। কেন বলবে জানেন? কারণ সে এইসব ভুল করে দেরি করে ফেলেছে, তার চাকরি পায়নি, সে এখনো চাকরি পায়নি। এই জন্য সে চায় আপনি যদি কোনো একটা ভালো জায়গায় কোর্স করে ফেলেন বা পড়ে ফেলেন বা সবকিছু জেনে যান পথগুলো, তাহলে তো আপনি ওনার আগে চাকরি পেয়ে যাবেন।